বিমানের কার্গোতে যে আগুন লাগলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন তাতে আপনার 50 লাখ টাকার বেশি প্রোডাক্ট আপনার পুরো ছাই হয়ে গেল 5 দিনের মধ্যে। যারা আপনাকে অ্যাডভান্স টাকা দিছিল টাকাটা আপনি কেমনে ফেরত দিলেন, কেন ফেরত দিলেন? তখন আইটি টিম আমাকে সাথে সাথেই বের করে দিল যে ওখানে আমার 669 জন ক্লায়েন্টের মাল ছিল। এই যে 6 টন যে পুড়ে গেল এটার দাম কত ছিল আনুমানিক? টোটাল 2,25,00,000 টাকা ছিল। অনেক মানুষের প্রোডাক্ট, আল্লাহ, আপনি দেখলে আমার আমার কান্না আসতেছিল অন্যদের প্রোডাক্ট দেখে। এয়ারলাইন্সের টাকাটা আমি ইনভেস্ট করতেছি, ট্যাক্সের টাকাটা আমি দিচ্ছি, সিএনএফ এর চার্জ, মিসেলেনিয়াস কস্ট, এগুলো তো আমি দিচ্ছি। আমি আসলে হতাশ হই নাই তখন। কোরআনের একটা আয়াত মাথায় আসতেছিল যে কষ্টের সাথেই স্বস্তি আছে। তখন আমি ডিসিশন নিলাম যে ক্লায়েন্টের টাকাটা আমি ডিসবার্স করে দেবো। আমার যে গ্রাফিক্স টিম, ওকে বললাম যে সুন্দর করে একটা নোটিশ দাও যে আমি আমার টাকাটা ফেরত দিয়ে দিব ক্লায়েন্টদেরকে। আমরা কেরিয়ার হিসাবে এই চায়নার বিজনেসটা চয়েস করব। তো আমার কাকা আমাকে একদিন বলতেছিল, তুই যদি আসলে বিজনেসই করবি তাহলে তো তোর নর্থ সাউথে পড়াশোনা করার দরকার ছিল না। যে আসলে আমি নর্থ সাউথে পড়ছি দেখেই আমি চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে বিজনেস করবো এই চিন্তা করতেছি। যদি আমি কোম্পানিগঞ্জে পড়তাম তাহলে আমার বড় জোর কি হইতো, আমি কোম্পানিগঞ্জ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে আমি আমার থানা শহরে বিক্রি করতাম। চায়নাতে তো 1 ডজন 2 ডজন মালও আনা যায়, আপনি চাইলে খুব ছোট পরিসরে মালগুলো আনতে পারতেছেন। তখন বললো যে কিভাবে, খুব আনকমন। আমার যে ওই অ্যাপ ছিল ওই অ্যাপ দেখাচ্ছিলাম আমি, দেখেন এই অ্যাপটাতে পিকচার দিয়ে সার্চ দিলে প্রোডাক্টগুলো সব চলে আসতে, কত আনকমন প্রোডাক্ট আপনি পাইতেছেন। আপনি এখান থেকে দেখাইতাম, ওরা খুব পছন্দ করতো। পছন্দ করার পরে আমাকে তারা টাকা দিত, বাইং প্রাইসটা দিত। তো আমি বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, কারণ আমি ব্যাংকে জব করতাম। স্যার আপনি জব করতেছেন কেন, আপনার তো জব করার দরকার নেই, আপনি ফুল টাইম বিজনেস করেন। তখন ডিসিশন লো, আহার এই মালটা না নিলে মনে হয় আমার বেটার ছিল। তখন কিন্তু আমার আর একটা দ্বিতীয় ধাক্কা, তখন আপনি কত টাকার দেনায় পড়ে গেছিলেন? ওখানে আমার 35 লাখ টাকার উপরে আমার ঋণ হয়ে গেছে। আমার আম্মা জানে না, আমার বোন আর জানে। আমি স্যুটটাই পরে ব্যাংক থেকে বেরোই, বাসা থেকে বের হইতাম। বের হয়ে আমি যেন কেউ না বুঝে। আমি আমার ধানমন্ডিতে আয়সা বসতাম। এখন তুমি চাকরিটা ছেড়ে দিলে আমার জন্য সুবিধা হয়। তখন ও বললো যে আমি চাকরিটা ছেড়ে দিব, এত টাকা স্যালারি পাই, এটা তো অনিশ্চিত। তো ওকে আমি একটা গ্যারান্টি দিই, তুমি যদি কোনো মাসে এর থেকে কম টাকা পাও ওই টাকা আমি দিব। আলহামদুলিল্লাহ আমার কখনো দেওয়া লাগে নাই। তো যেদিন আমার ফ্লাইট, ওই দিন আমার ওয়েবসাইটে বিগ একটা ইস্যু হয়ে যায় ওয়েবসাইটটাতে। আমি তো এহরামের কাপড় পরা এই সময় আমি নিয়ত করে ফেলছি, আল্লাহর ঘরে আমি প্রথম টাচ করলাম। টাচ করে আমার প্রথমে আমার মন থেকে ইয়া আসছে যে আল্লাহ, আমার বিজনেস যদি ভালো থাকে আমি ভালো থাকবো, তুমি আমার বিজনেস যেন আমি সঠিকভাবে রান করতে পারি ওই তৌফিক আমাকে দাও। 2025-এ আপনার আনুমানিক টোটাল ধরেন কত টাকার এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়েছে? 2025 সালে 40 ফিট কন্টেনার আমি সাকসেসফুলি হ্যান্ড ওভার করছি। শুধু শিপিং বিজনেসটা করে ওরা সিএর মাল 2 মাসে দিতে পারে না। তো ওই জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের 80% কন্টেনারই আমাদের 22 থেকে 25 দিনের মধ্যে হয়ে যায়। এই স্কাই বাই বিডিকে নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি, যে আপনি আসলে এটা নিয়ে আর কি করতে চান? বা আমার ওয়েবসাইটে মাত্র 3 পিস প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। 3 পিস অর্ডার দিয়ে 1000 টাকার প্রোডাক্ট আগে আনেন, তিনি দেখেন সিস্টেমটা কি, আপনি কোয়ালিটিগুলো চেক করেন, পুরো ইকোসিস্টেমটা বুঝেন, তারপর আপনি বাল্ক অর্ডারে যান। তো প্রায় 8-10 জন ব্যাংকে চাকরি করে ওরা চাকরি ছেড়ে দিছে, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে আমাদের সাথে বিজনেস করতেছে, খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আশেপাশে মিনিমাম 10 জন লোক লাখ টাকার মালিক হতে হবে, লাখপতি হতে হবে। একা আসলে কখনো বড় হওয়া যায় না। তো ওই জিনিসটা আমি বিশ্বাস করি। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। রাসেল ভাই, বিমানের কার্গোতে যে আগুন লাগলো তাতে আপনার 50 লাখ টাকার বেশি প্রোডাক্ট আপনার পুরো ছাই হয়ে গেল। আপনার কিন্তু পুরোটাই লস, এবং এই পুরো লসটা আপনি বেসিক্যালি 5 দিনের মধ্যে যারা আপনাকে অ্যাডভান্স টাকা দিছিল তাদেরকে আপনি ফেরত দিয়ে দিল। এই পুরো টাকাটা তো আপনি ফেরত পাবেন না, আর আপনি তো আগুন লাগান নাই। তো এই যে আপনি টাকাটা ফেরত দিলেন, টাকাটা আপনি কেমনে ফেরত দিলেন, কেন ফেরত দিলেন? কেন আপনি ওনাদের বললেন না যে ভাই আগুনে পুড়ে গেছে, আমার তো কিছু করার নাই? ব্যবসায়িক ক্ষতিটা যে আপনি আপনার নিজের ঘাড়ে নিলেন, কেন নিলেন? আমি ভাইয়া মূলত যখন এয়ারপোর্টে আগুন লাগে তখন আমার সিএনএফ আমাকে ফোন দেয় 2:30টার দিকে যে এয়ারপোর্টে আগুন লাগছে, আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। তখন আমি এয়ারপোর্টে গেলাম, যাওয়ার পরে দেখি মানে সব ছাই হয়ে যাচ্ছে। তো তখন আমি সাথে সাথে আমার আইটি টিমকে নক দিলাম যে আপনি আমার ডেটাবেসটা রেডি করেন, এখানে আমার কতটা ক্লায়েন্টের মাল ছিল, কত টন মাল ছিল, কি ছিল। তো ওখানে আমার এয়ারওয়ে বিলে আপনার 6035 কেজি মাল ছিল। আর তখন আইটি টিম আমাকে সাথে সাথেই বের করে দিল যে ওখানে আমার 669 জন ক্লায়েন্টের মাল ছিল। আমি আসলে হতাশ হই নাই তখন। আমার মাথায় তখন কোরআনের একটা আয়াত মাথায় আসতেছিল যে কষ্টের সাথেই স্বস্তি আছে। তো আসলে আমি ওখানে আমার একটা স্বস্তি খুঁজে পেয়েছিলাম, যেটা হচ্ছে এয়ারলাইন্সে আমার টোটাল মাল দেওয়া ছিল 3টা শিপমেন্ট।
মানে 18 টন মাল দেওয়া ছিল। তো 18 টন মাল যখন আপনার এর মধ্যে এয়ারলাইন্স আপনার ১ম এ ১২ই অক্টোবর এয়ারপোর্টে নামানোর কথা ছিল, ওরা পারে নাই। চায়নাতে মূলত অক্টোবরের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত চায়নাতে একটা বন্ধ ছিল। তো বন্ধর পরে চায়নাতে মোটামুটি একটা প্রোডাক্টের খুব প্রেশার থাকে। এয়ারলাইন্সেও থাকে, আমাদের ওয়্যার হাউসেও থাকে। তো তারপর শুক্রবার আমার গেল। শুক্রবার যাওয়ার পর এই শুক্রবারে আমি আমার সিএনএফকে ওই ফরওয়ার্ডারকে বলতেছিলাম যে, আমার যেই বাকি ২ টা মাল, ওই ২ টা মাল তুমি নামাচ্ছ না কেন? তো ওর সাথে মোটামুটি আমার বাকবিতণ্ডা হচ্ছিল ওই যে তুমি ওই প্রোডাক্টটা অবশ্যই নামায় দাও। আমার ১ তারিখ থেকে আজকে ১৭ তারিখ ১৭ তারিখ তুমি আমি তো আমার ক্লায়েন্টকে এখনো মাল দিতে পারি নাই। আমার বাকি মালগুলা তুমি নামায় দাও। তখন ও চেষ্টা করছে কিন্তু শুক্রবারে মালগুলা নামাইতে পারে নাই। ওখানে আমার আরো মাল ছিল টোটাল ৬ টন, ৬ টন ১২ টন। তো এয়ারপোর্টে আগুনটা লাগার পরে আমি যে জিনিসটা দেখলাম যে আমার মাথায় তখন মানে চিন্তা হইতেছিল যে আল্লাহ আসলে আমাকে কত ভালোবাসে যে আমার ১২ টন মালের জন্য কালকে আমি ফরওয়ার্ডারের সাথে এত রাগারাগি করলাম এই মালটা নামানোর জন্য। ও তো মালটা নামাইতে পারে নাই। যদি আজকে এই মালটা নামতো তাহলে এই মালটাও আমার পুরে শেষ হয়ে যাইত। ১৮ টন পুড়ে যেত। পুরা ১৮ টন হয়ে যেত। তো যেটা আমার জন্য সারভাইভ করা অনেক কঠিন হয়ে যেত। এই যে ৬ টন যে পুড়ে গেল এটার দাম কত ছিল আনুমানিক? ওই প্রোডাক্টের আমার এই টোটাল ২,২৫,০০,০০০ টাকা ছিল। যেহেতু আমার ওখানে ট্যাক্স পেড ছিল। তারপর আমার এয়ারলাইন্সের বিল টোটালি পেড ছিল। তারপর ক্লায়েন্টদের আমার মাত্র 50% টাকা অ্যাডভান্স ছিল। মানে ক্লায়েন্টদের এখানে শুধু প্রোডাক্ট প্রাইজের ৫৬,০০,০০০ টাকা আমার দেওয়া ছিল। আইটি টিম সাথে সাথেই বের করে দিছে। তখন আমি চিন্তা করলাম যে এখানে তো অলমোস্ট ১.৫ কোটি টাকা আমি অলরেডি খরচ করে ফেলেছি। তো ওইটা তো আমার দেওয়া, এটা তো আমি কোনোভাবেই পাবো না। আর আমার যে উদ্যোক্তা, এই উদ্যোক্তারা হচ্ছে সব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 80%। অনেকে আছে আপনার চাকরির তার মানে পাশাপাশি এখানে বিজনেসটা আপনারও অনেক করতেছে। প্রোডাক্ট ছিল। মানে উদ্যোক্তাদের বাইরে। উদ্যোক্তারই প্রোডাক্ট ছিল কিন্তু উদ্যোক্তারা তো আমাদেরকে 50% পেমেন্ট করে। তারপর বাকি 50% আমি ইনভেস্টমেন্ট করি। এয়ারলাইন্সের টাকাটা আমি ইনভেস্ট করতেছি। ট্যাক্সের টাকাটা আমি দিচ্ছি। সিএনএফ এর চার্জ, মিসেলেনিয়াস কস্ট এগুলো তো আমি দিচ্ছি। তারপর প্রোডাক্টটা আমি ক্লায়েন্টকে ফাইনালি ডেলিভারি দিচ্ছি। এখানে আমার পোরশনটাই বেশি ছিল। আমার যেই ইনভেস্টমেন্টের টাকাটা আরকি বেশি মানে আমারই মেক্সিমামটাই ছিল। তখন আমি সাথে, সাথে চিন্তা করলাম যে আমি এয়ারপোর্টে থাকাকালীন সময়েই যে আল্লাহর কাছে ১ম এ আমি শুকরিয়া করলাম যে আলহামদুলিল্লাহ আমার অল্পের উপর দিয়ে আরো অনেক গেছে। খারাপ হইতে হ্যাঁ, পারত। আরো অনেক খারাপ হইতে পারত। তখন আমি ডিসিশন নিলাম যে ক্লায়েন্টের টাকাটা আমি ডিসবার্স করে দিব। আমার যে গ্রাফিক্স টিম ওকে বললাম যে সুন্দর করে একটা নোটিশ দাও যে আমি আমার টাকাটা ফেরত দিয়ে দিব ক্লায়েন্টদেরকে। তখন নোটিশ দেওয়ার পরপরই মোটামুটি আমাদের ক্লায়েন্টরা মানে সবাই অনেক হ্যাপি। হ্যাঁ, সবাই অনেক মানে এটা অ্যাপ্রিশিয়েট করছে। তারপর এর মধ্যে আবার কিছু, কিছু ক্লায়েন্ট বলতেছিল যে, "ভাইয়া টাকা দিতে হবে না। উল্টা তো আমরা চিন্তা করতেছি যে আপনার বিপদে হেল্প করব।" একটা ক্লায়েন্ট ছিল ও ৳৭,০০,০০০ আমাকে বলতেছে, "ভাইয়া এই টাকাটা আপনার অ্যাকাউন্টে কালকে পাঠায় দিব। পরে অল্প, অল্প করে অর্ডার দিয়ে আপনি এটা ম্যানেজ করে নিয়েন।" তারপর আরো আরেকজন ক্লায়েন্ট ছিল। ওরও বিভিন্ন ক্লায়েন্ট এরকম মানে আমাকে উল্টা আরো ওরাই উৎসাহ দিতেছিল যে, "লাগবে না।" তারপরে আমি ডিসিশন নিলাম। ডিসিশন নেওয়ার পরে তারপর আদার্স বাংলাদেশের যে শিপিং কোম্পানি, তো ওরা মোটামুটি আমাকে অনেকেই ফোন দেওয়া শুরু করলো যে, "ভাইয়া আপনি যে এই যে নোটিশটা দিলেন, এই নোটিশটা তো আমাদের জন্য ক্ষতি হচ্ছে। অনেকে আপনার রেফারেন্স দিয়ে টাকা চাচ্ছে।" তখন ওনাদেরকে বললাম যে, "ভাই আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি আর আমার কিন্তু এক না। আমি হচ্ছে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে অর্ডার দিছে। আমাকে 50% দিছে। আমি 50% ইনভেস্ট করছি। তারপরে হচ্ছে বাকি খরচগুলা আমি করে আসছি। আর আপনাদেরকে শুধু টাকা প্রোডাক্ট দিছে কাস্টমার। যারা প্রোডাক্টগুলা নিজেরা কিনতেছে, জাস্ট কুরিয়ারের মতন সার্ভিসটা ওরা দিচ্ছে।" পরে ওনারা বুঝতে পারছে। পরে ওনারা বলল যে, "আপনি নোটিশটা সরায় ফেলেন। ক্লায়েন্টদেরকে ইন্টারনালি ট্যাক্স দেন। ট্যাক্স দিয়ে ইয়া করেন।" তো পরে আমি নোটিশগুলা ওয়েবসাইট থেকে সরায় নিলাম। আমার কথা ছিল যে যত তাড়াতাড়ি আমি এই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবো, আমার ততই মেন্টাল পিচ। মানে আমি বার্ডেন নিয়ে আসলে কখনোই ঘুমাইতে পারি না। আমার একদম স্টুডেন্ট লাইফ থেকে এটা আমার হ্যাবিট। তো আপনার শনিবার রাত্র মোটামুটি ওইভাবে তেমন ঘুম হয় নাই। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম যে, "আল্লাহ আসলে আরো বাজে কিছু হইতে পারত। যেহেতু এটা হয় নাই।" দেন আমি রবিবার একদম সাথে, সাথেই সকালে ব্যাংকে গেলাম। যাওয়ার পরে আমি যে ব্যাংকে এলসি করি, ওই ব্যাংকে আমার একটা এফডিআর ছিল। তো ওইটা আমি ভেঙে ফেললাম। টাকাটা উইথড্র করলাম। উইথড্র করে আমি রাতারাতি আপনার আইটি টিমকে বললাম যে, "টাকা সবার কাছে ডিসবার্সমেন্ট করে দেন।" তো পুরা টাকাটাই আমি দিয়ে দিছি। তো দেতে আলহামদুলিল্লাহ আমার একজন কাস্টমার আমার প্রতি খুবই হ্যাপি হইছে। দেন আমি এয়ারপোর্টে আমার যে বাকি যে মালগুলা ছিল, যে ২ টা শিপমেন্ট ছিল, তখন ফরওয়ার্ডারকে বললাম যে, "তুমি মালগুলা একটু পরে পাঠাও। যেহেতু শেড নাই এখন বৃষ্টির সিজন, বৃষ্টি আসতেছিল, তুমি প্রোডাক্টগুলা এখন দিও না।" ও কোনো অনুমতি ছাড়াই আপনার সোমবারে প্রোডাক্ট একটা নামায় দিছে। কোনো কিছু বলতেছে না। সিএনএফ রাও ঠিকঠাক মতো কাজ শুরু করতেছে না।
মালটা নামায় দিছে। নামায় দেওয়ার পরে তো আমি একদম হতাশ। ও মাল নামায় আর আমি আকাশের দিকে তাকাই। যে যদি বৃষ্টি আসে, কারণ শেড নাই, প্রোডাক্ট তো পড়ে যাবে। ইয়াতে আপনার বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। তখন আমার মধ্যে একটা তখন আসলে আমি ভয়টা পাইছি, অরিজিনাল ভয় যেটা। আগুন আমাকে এত ভয় পাই নাই আমি। যে বৃষ্টি যখন আসলে তো ও নষ্ট হয়ে বৃষ্টি যাবে। আসলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর এরকম অবস্থা খারাপ। পরে সিএনএফ কে তাড়াতাড়ি বললাম যে মাল নামায় দিছে, এই অবস্থা। তো এর মধ্যেই আপনার সিএনএফ খুব তাড়াহুড়া করে এই প্রসেসগুলা কমপ্লিট করছে। কমপ্লিট করার পর দেন আরেকটা শিপমেন্ট যেটা ছিল ওইটা আবার ও বুধবারে নামায় দিছে। এমন একটা অবস্থা হয়েছে। নামায় দেওয়ার পরে ওই মালটাও আমি সাকসেসফুলি কাস্টম রিলিজ করছি। রিলিজ করার পরে আমি ওইদিন মালটা নিতে পারি নাই। বৃহস্পতিবার মালটা নিয়েছি, আমি সারারাত ঘুমাই নাই। বুঝছেন? রাত্রে যখন আমি ঘুমাইছিলাম তখন একটু সাউন্ড হইতেছে, আমার মনে হইতেছে যে বৃষ্টি আসছে। মানে আমি অরিজিনালি ওখানে খুবই ভয় পাইছিলাম যে বৃষ্টি যদি আসে কি হইছে? আমি রাত্রটা ঘুমাইতে পারিনি। আকাশের দিকে তাকাই আছি, আকাশ খারাপ কিনা। তারপরে আবহাওয়ার অবস্থাও খারাপ দেখতেছিলাম। তো আমার সিএনএফ টা আসলে খুবই অনেস্ট, অনেক ভালো মানুষ। তো উনিও আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টা করে বৃহস্পতিবারে আমার ওয়্যারহাউসে ৫ টা গাড়িতে প্রোডাক্টগুলো আসছে। আসার পরে বৃষ্টি শুরু হইছে। অনেক মানুষের প্রোডাক্ট, আল্লাহ! আপনি দেখলে আমার আমার কান্না আসতেছিল অন্যদের প্রোডাক্ট দেখে। অনেক মানুষের প্রোডাক্ট ভিজে গেছিল। এখনো কিন্তু পোর্টে এয়ারপোর্টে শেড হয় নাই। এভাবেই কিন্তু চলতেছে। তো লাক ভালো, এখন বৃষ্টি হচ্ছে না। ভাইয়া আমরা যদি একটু পিছনে আপনার গল্পটা শুনতে যাই যে আপনি চায়নায় কি করতেছেন? কেন চায়নায় ব্যবসা শুরু করলেন? স্কাই বাই বি দিয়ে আপনি কেন শুরু করলেন? আপনি ধরেন মানে আপনার যদি টোটাল স্টুডেন্ট লাইফ থেকে বিল্ড আপটা বলেন যে মানে আপনি তো মোটামুটি চায়না থেকে বাংলাদেশে যারা জেনুইনলি গ্যারান্টি দিয়ে কোয়ালিটি প্রোডাক্ট আনে তাদের মধ্যে আপনি একজন রেসপেক্টেড একজন উদ্যোক্তা। তো সেই জায়গাটাতে মানে আপনার এটা শুরু হইল কোত্থেকে? শুরুটা আসলে ভাইয়া আমি কখনো ভাবি নাই যে আমি নিজে উদ্যোক্তা হব বা আমি যে বিজনেসে আসবো, এটা আমার মাথায় কখনোই ছিল না। আমার বাবা ছিল জনতা ব্যাংকের ম্যানেজার। আর আমার আম্মা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস। আমার বড় বোন, উনি চান্দিনা মহিলা কলেজের লেকচারার। আর আমার যে ছোট বোন, আমার ইমিডিয়েট বড় যে, ওই বোন হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার। আর আমার কাকা, কাকি তারা কুমিল্লার বিভিন্ন স্বনামধন্য স্কুলে আছে, কলেজে আছে। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে সব মেক্সিমামই টিচার। আর কুমিল্লা শহরে মোটামুটি আমাদেরকে চিনে। সবাই খুব ভালোভাবে চিনে। তো এমন একটা ফ্যামিলি থেকে আমি আসলে উদ্যোক্তা হমু কখনো কল্পনাও করি নাই। আমি আপনার নর্থ সাউথে ভর্তি হই ২০১০ সালে। তো ভর্তি হওয়ার পর আপনার ২০১২ সালের দিকে আমার বেস্ট ফ্রেন্ড নিপুণ দেব, ও আমার বেস্ট ফ্রেন্ড নর্থ সাউথেরই। ও নর্থ সাউথের আপনার ১০ তলায় একটা ডিপার্টমেন্ট ছিল, কনফুসিয়াস ইনস্টিটিউশন। ওখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখায়। তো আমাদের বিবিএতে একটা কোর্স লাগতো, ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনি বাংলা অথবা যেকোনো একটা জিইডি কোর্স হিসাবে আপনি চাইনিজ কোর্স, বাংলা কোর্স অথবা আদার্স যেকোনো একটা কোর্স করা লাগতো আরকি। তো ওইটার রেফারেন্সে ওখানে ওই ইনস্টিটিউশনটা আরকি। তো ওই ইনস্টিটিউশনে নিপুণে যেহেতু ওখানকার ইনস্টিটিউশন সেক্রেটারি ছিল, পার্ট টাইম জব করতো। ওখানে যাওয়া হইতো, আমার চাইনিজদের সাথে আড্ডা হতো। তো ওখানে বেশ ৫-৬ জন চাইনিজের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পরে বিভিন্ন সময় ওদের বাসায় যাইতাম। তো আসলে আমরা একটা জিনিস বলি যে, আমরা এখন যে জিনিসটা ভাবতেছি, আজকে থেকে ১৫-২০ বছর আগে চাইনিজরা অলরেডি এটা এপ্লাই করে উম মার্কেটে অলরেডি আছে। তো ২০১২ সালে দেখবেন আপনার আমাদের দেশে Samsung Galaxy র যে ডুয়াস সেটগুলা, এগুলাই ভালো সেট ছিল। তখনকার সময়ে ওরা MI, Xiaomi র যেই টাচ ফোনগুলা ব্যবহার করত। তারপর বিভিন্ন স্মার্ট ওয়াচ, ১২ সালের কথা বলতেছি। তারপর ওদের বাসায় যখন যাইতাম দেখতাম কি আনকমন লাইট। তো ওদের যে অ্যাক্সেসরিজ গুলা, এগুলা দেখেই আসলে আমার চাইনিজ প্রোডাক্টের প্রতি একটা অ্যাট্রাকশন আসা। তো ভালো লাগতো, দেখলেই ভালো লাগতো আসলে। তখন কিছু চাইনিজকে বলতাম যে, "ভাই আমাকে এটা আইনা দেন, ওইটা আইনা দেন।" তো ওরা আমাকে দিত। ওরা বিভিন্ন জিনিস আনতো, নিজে ব্যবহার করতাম। তো দেখার পরে যখন আমার বাসায় আবার কেউ আসতো, আমার রুমে কেউ আসতো, তখন আবার এরা এটা দেখতো কোথায় থেকে আনছি। তখন চাইনিজদের মাধ্যমে আবার এটা আনতাম। এনে এখানে এই একটা মার্জিন এড করে আমি ওদের কাছে আবার বিক্রি করতাম। এটা এমনিতেই করতাম। তো এভাবে করতে এই নর্থ সাউথে মোটামুটি আমাদের একটা চিন্তাভাবনা আসে। তারপর ২০১৪ সালে যখন আমাদের পড়াশোনা শেষের দিকে, তখন নিপুণ আর আমি চিন্তা করলাম আমরা কেরিয়ার হিসাবে এই চায়নার বিজনেসটা চয়েস করব। তখন নিপুণ বলল, "ঠিক আছে, করতে পারি।" তো ও যেহেতু ল্যাঙ্গুয়েজে পারদর্শী ছিল প্লাস ওখানে ইনস্টিটিউটের সেক্রেটারি ছিল, তখন ও বলল যে ও চায়নাতে যাবে, গিয়ে ও ওখানে মাস্টার্সটা করবে। তো ও বেইজিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন এমবিএতে। আমারও প্ল্যান ছিল যে আমিও হয়তো বাইরে যাব। তো আমার বাবা মারা যায় আপনার ১৫ সালে। আমার ১৪ ডিসেম্বরে গ্র্যাজুয়েশন শেষ হয় আর আমার বাবা মারা যায় হচ্ছে ১৫ তে। তখন আমার একটু ডিসিশন চেঞ্জ হয়ে যায়, সবকিছু হয়ে যায়।
তো এর মধ্যে আমার বাবা যেদিন মারা যায় এর পরের দিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএর ভাইভা ছিল আমার এমবিএর জন্য। তো এত কষ্টের মাঝে আসলে আমি ভাইভাটা দেই। দিয়ে আমি পরে ইভিনিং এমবিএতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে ওখানে যেহেতু ইভিনিংয়ে আমি ক্লাস করি, আমার সারাদিন আমার তেমন কোনো কাজ নেই। আমি তখন চিন্তা করলাম আমি পড়াশোনা আমার আম্মা আবার এই বিজনেস পছন্দ না। আমি আম্মাকে বলছিলাম যে আমি বিজনেস করব। তো এরকম আমার আম্মা আসলে আমার আম্মা তারপর ফ্যামিলি মেম্বার্স তারা কেউ আসলে এই বিজনেসের পক্ষেই না। তো আমার কাকা আমাকে একদিন বলতেছিল, "তুই যদি আসলে বিজনেসই করবি তাহলে তো তোর নর্থ সাউথে পড়াশোনা করার দরকার ছিল না। তাহলে তুই কোম্পানিগঞ্জে পড়াশোনা করতি, তাহলেই তো হইতো।" তখন আমি আমার কাকাকে বললাম যে, "আসলে আমি নর্থ সাউথে পড়ছি দেখেই আমি চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে বিজনেস করব এই চিন্তা করতেছি। যদি আমি কোম্পানিগঞ্জে পড়তাম তাহলে আমার বড় জোর কি হইতো? আমি কোম্পানিগঞ্জ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে আমি আমার থানা শহরে বিক্রি করতাম।" তো তখন আমি চিন্তা করলাম যেহেতু বাবা নাই, আম্মারও একটা শখ, আমি শখটা ফিল আপ করব। তো আমি পড়াশোনা চালায় যেতেছি, চাকরির প্রিপারেশন নিচ্ছি। আমি শুধু ব্যাংক নির্ভর পড়াশোনাই করতাম তখন। মোটামুটি ভালোভাবেই পড়াশোনা করতাম। তো করার পর নিপুণ তখন বেজিং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেল। ও চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট সেন্ড করত। আমাকে বিভিন্ন থার্ড পার্টি শিপমেন্টের মাধ্যমে প্রোডাক্টগুলো সেন্ড করত। সেন্ড করার পরে আমার শান্তিনগর বাসা ছিল। আমার বাসার যে খাটের নিচে এই প্রোডাক্টগুলো আমি রাখতাম। তারপরে উপরের দিকে এভাবে রাখতাম। একপাশে বই, একপাশে জুতা, ব্যাগ এই জিনিসগুলো ছিল আরকি। ও প্রোডাক্ট পাঠাইতো আর এখানে তখন আমি ইম্পোর্টেড প্রোডাক্ট বিডি নামে একটা পেজ খুলি। পেজ খুলে ওই জায়গাটাতে বিজনেস মানে শুরু করি ফরমালি। তো তখন আসলে আমরা প্রাইস ক্যালকুলেশন বা এই যে টাকার খিদা এই জিনিসগুলো আসলে তখন আমরা বুঝি নাই। যে একটা প্রোডাক্ট হয়তো আমার এখানে আসা পর্যন্ত শিপিং, পার্সেস সবকিছু মিলিয়ে ধরেন ৳১০০ খরচ হইলো, আমরা ৳১৫০ বিক্রি করে দিতাম। ৳১২০ সামান্য লাভে। আমার চিন্তাভাবনা ছিল তখন আমাদের একটা মেইন প্রোডাক্ট ছিল লাঞ্চ বক্স। খুব ছোট্ট একটা ব্যাগ ছিল। খুব কিউট ব্যাগটা ছিল। তো এটা আমাদের ৳৯০ র মতন কস্টিং পড়তো আনা পর্যন্ত। তো ওই প্রোডাক্টটা আমরা ৳১৫০ করে বিক্রি করতাম বা হোলসেলে রিটেলে বিক্রি করতাম ওই পেজের মধ্যে। তখন বাংলাদেশে আজকের ডিলটা খুব পপুলার ছিল। ই-কমার্স যে প্ল্যাটফর্ম আজকের ডিল পপুলার ছিল। তো ওখান থেকে অনেকে আমাদেরকে নক দিল যে, "আপনারা এই প্রোডাক্টগুলা এত কমে কিভাবে বিক্রি করতেছেন? কাজ করেন, নিজেরা প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই, আমাদের এখানে এনরোল করেন।" তারপরে এর মধ্যে আবার অনেক লোক আমার বাসার নিচে আসতো। এসে বলতেছে, "ভাই আপনার প্রোডাক্টগুলা দেখব।" দেখার পরে প্রোডাক্ট দেখাইতাম। দেখানোর পরে বলতেছে যে, "ভাই এই প্রোডাক্ট তো আমরা ৳১০০ র প্রোডাক্ট ৳৩০০ করে আমরা বিক্রি করতে পারবো। তো আপনি এত কমে বিক্রি করলে তো এটা প্রবলেম। আপনি একটা কাজ করেন, আপনার রিটেল বিক্রি করার দরকার নেই। আপনি এগুলা হোলসেল করেন।" তখন আমাদের হইলো কি তাহলে তো ভালো। ইয়াতে তো অনেক কষ্ট। রিটেলে তো অনেক কষ্ট প্যাকেজিং করা। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তো এটা তো ভালো একটা ডিসিশন। তখন আমরা ধরেন ৫,০০০ পিস ব্যাগ আসতো। তো আমি ৳৩০-৪০ এড করে আমরা বিক্রি করে দিতাম। তো এভাবে আমাদের ধরেন বিজনেসটা মানে শুরু। আর এর পাশাপাশি আমার পড়াশোনাও চলমান। তখন আম্মাও খুব দিতেছিল, প্রেশার দিতেছিল যে, "চাকরি হইতেছে না কেন? মানুষকে বলতে পারতেছে না।" আমি বললাম, "তো আমার তো পড়াশোনাই শেষ হয় নাই। আমি তো এখনো এমবিএ করতেছি। এখন মনে করো না আমি এখনো পড়াশোনাই করতেছি। এই ফিল্ডে আনলেই তো হয়।" তো তারপরে এর মধ্যে আবার মানে আমার ওয়াইফ আবার আমার সেম এইজ। আমাদের রিলেশনশিপ ছিল। যেহেতু সেম এইজ ওর ফ্যামিলি থেকেও একটা প্রেশার ছিল যে, তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে, বিয়ে করতে হবে। এরকম একটা প্রেশার ছিল। তখন আমার মাথায় আসলো যে আ চাকরিতে ঢুকে যেতে হবে ইমিডিয়েটলি। তো আমি চাকরির জন্য তখন মানে গভর্নমেন্টের পরীক্ষাগুলাই আমি দিতাম। দেওয়ার পরে আমি তখন আপনার কোনো প্রিলিমিনারি ফেল করি নাই। সব প্রিলিতে আমি পাস করতাম। তো রিটেনে গিয়ে আবার ফেল করা শুরু করে দিলাম। তারপর আবার রিটেনের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিলাম। এর মধ্যে বিজনেসও চলতেছে। তো রিটেন আবার পাস করা শুরু করলাম। তো রিটেন পাস করলাম কিরকম? যখন আমি ভাইভাগুলো দিতাম মানে খুব স্যাটিসফাইড হয়ে আমি রিটেন পাস করতাম না। হয়তো ভাইভাতে একটা মিনিমাম মার্ক মানে ওরা উত্তীর্ণ করানো লাগবে, ওই কারণে আমি উত্তীর্ণ হইতাম। ভাইভাতে হয়তো আমি ফুল মার্ক পেলে খুব ভালো ভাইভা হলেও আমার চাকরি হইতো না। তো ওই সময়টাতে আমার মনে আছে আমি যখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট গুলাতে আমি ঢুকতাম আমার রেজাল্টের সময়। তো প্রিলি আমার রেজাল্ট দেখা লাগতো না। আমি এমনিই বুঝতাম যে আমি টিপমু। তো রিটেনের ইয়েতে আমার হাত কাঁপতো। হাত কাঁপতো আমার ওয়েবসাইটের মধ্যে। পরে ফাইনালি যখন রোলটা দেখতাম আমার ভাল লাগতো। যখন রোল দেখতাম না তখন আমার খুব মন খারাপ হইতো। তারপর আবার আবার যখন ভাইভাতে গেলাম, যাওয়ার পরে আবার যখন এই চাকরি মানে এতগুলা স্টেজ পার করে যখন চাকরি হচ্ছিল, আমার খুব মানে কান্না পাইতো তখন। যে এত কষ্ট করলাম, মানে ফাইনালি আমার চাকরিটা হইল না। আর ইনকাম আলহামদুলিল্লাহ তখন ভালোই ছিল বিজনেসের মাধ্যমে।
তো একটু ওই সময়ে আমি একটু ফ্রাস্ট্রেশনে যাই। যাওয়ার পরে তখন চিন্তা করলাম যে গভর্নমেন্ট তো একটা মানে লং প্রসেস, তখন আমি প্রাইভেট এগুলোতেও পরীক্ষা দিই। তখন আমি প্রাইভেটে পরীক্ষা দেওয়া শুরু করলাম প্রাইভেট ব্যাংকগুলোতে। তখন আমার এই এক্সিম ব্যাংকে আমি একটা সার্কুলার পাইলাম। পাওয়ার পরে এক্সিম ব্যাংকে পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে ওখানে আমার চাকরিটা হয়। আমার প্রিপারেশনটা আসলে যখন খুবই ভালো ছিল, তো ওই মুহূর্তে আমি চাকরিটাতে ঢুকে যাই। তো ব্যাংকের চাকরি আসলে একটু প্রেশার তো। তো চাকরিতে ঢুকি, ঢোকার পরে এদিক থেকে আপনার খুবই প্রেশার চাকরিতে। তো চাকরিও করতেছি, আবার পরীক্ষারও প্রিপারেশন নিতেছি, আবার বিজনেসটাও আমার টুকটাক চলতেছিল। তো এর মধ্যে নিপুণে ওখান থেকে চলে আসছে, চায়না থেকে চলে আসছে, ওর মাস্টার্স শেষ। আবার আমারও এখানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আমারও কমপ্লিট। তখন আমরা টাউন হলে এক শাটারের একটা দোকান নিলাম। আমার চাকরির ইয়াতেই একটা শাটারের দোকান নিলাম। দোকান নেওয়ার পর আমরা প্রোডাক্টগুলা বাংলাদেশে খুব ভালোভাবে মার্কেটিং করতেছি যে প্রোডাক্ট সোর্সিং এবং শিপমেন্টের জন্য আমরা এইগুলা কাজগুলা করতেছি। তখন বুস্টে খুব রেসপন্স পাওয়া যাইত। আর এখন বাংলাদেশে এত চাইনিজ কোম্পানি, তখন কিন্তু এগুলা ছিল না। তো আমাদের এরকমও হইছে, তখন সব আমরা ম্যানুয়ালি করতাম। তো নিপুণ চায়নাতে থাকাতে হইছে কি, চায়নার যেই মার্কেট প্লেস গুলা ছিল, ওই মার্কেট প্লেস গুলাতে আমরা ইজিলি ওই অ্যাপগুলো আমরা পেয়ে যাই। ওখানে খুব সস্তায় মাল পাওয়া যাইত। তো ওখানে আমরা মাল কিনতাম। কেনার পরে সব এনালগ পদ্ধতি। আমি একপাশে আপনার শুক্রবার, শনিবারে আমি ফুল বিজনেসে আমি সময় দিতাম। তারপর ৬:০০ র পরেও আমি সময় দিতাম আমার ওই বিজনেসে। তারপর এখানে আমি যেহেতু ফুল টাইম দিতে পারতেছি না, আমি আমার কাজিনকে এড করি। তো ও সময় দিত। আমাদের এরকম হইছে তখন যে আমরা আমাদের পাশে একজন বসে এই প্রোডাক্টটা ২০ পিস, এটা ৩০ পিস এভাবে করে আমাদের এড টু কার্ট করে যেত। তখন আমাদের ওয়েবসাইট কিছুই ছিল না। তখন এমন হইছে যে আমাদের ১০ জন ১২ জন সিরিয়ালে ছিল। ১ জন ২ জনের মাল কিনেই আমাদের মোটামুটি সময় শেষ। রাত্র ১১টা-১২টা পর্যন্ত আমরা মাল কিনতেছি। পরে রাতে আমাকে ফোন দিত ওই ক্লায়েন্ট যে, "ভাইয়া কালকে 1st আওয়ারে আমাকে টাইম দিয়েন। আমার মালগুলা কিনে দিয়েন।" তো এভাবে আমাদের একটা টাউন হলে আমাদের ১ টা শাটার থেকে ২ শাটার, ২ শাটার থেকে ৩ শাটার, এরকম ৫ টা শাটারের আমরা দোকান নিলাম এই মোহাম্মদপুরে। ওই মার্কেটটা হচ্ছে আপনার খুব পপুলার না। উপরটা একদম নিরিবিল। কিন্তু আমাদের জন্য ওই জায়গাটা চাঙ্গা হয়ে গেছিল তখন। অনেকেই আসতেছিল। ওইদিক থেকে তো চাকরিও করতেছি। চাকরিটা আসলে ওইভাবে এনজয় করতেছিলাম না। সত্যি কথা যেটা। তারপরেও চাকরি করছি। অনেক বছর চাকরি করা লাগছে। তারপর বিয়ে-শাদী করছি। আমার বাচ্চা হইছে ওই সময়। সবকিছু ঠিক আছে। যখন আপনার এই করোনা আসলো, তো করোনার সময় আমাদের ১ম যে ধাক্কা, চায়নাতে যখন আসলো, তখন চায়না থেকে প্যাকেজিং আসা বন্ধ হয়ে গেছে। টোটালি বন্ধ। চায়না থেকে বিজনেস টোটালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর আমরা তো আর প্রোডাক্ট করতে পারতেছি না। তখন আমাদের মানে লস শুরু হয়ে গেল। যে খরচ হচ্ছে অফিস ভাড়া, তারপর বিভিন্ন ইয়াগুলা। তো এর মধ্যে আবার আপনার আমার যে বন্ধু নিপুণ, নিপুণরা হচ্ছে চট্টগ্রামে খুব বড় বিজনেসম্যান ওরা। ওরা ৪ পুরুষের বিজনেস, মসলা ইম্পোর্টার খাতুনগঞ্জে। ও আসলে ওর বাবার পরিচিত হইতে চায় নাই আরকি। নিজে কিছু একটা করবে এরকম চিন্তাভাবনা থেকে ও এভাবে বিজনেসে আসা আমার সাথে। তো ওর বাবা তখন এই অ্যাক্সিডেন্ট করে ওনার মেরুদণ্ডেতে একটা বিরাট প্রবলেম হয়। আর ও একমাত্র ছেলে ছিল। ওদের বিজনেস দেখার মতো কেউ ছিল না। আবার আমাদেরও এখানে প্রবলেম হয়ে গেল। তখন নিপুণের বাবা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি, ওর মা কান্নাকাটি যে, "ওকে বুঝাইয়া যেভাবে হোক চইলা আসো। চট্টগ্রামে পাঠায় দাও।" তারপর নিপুণের সাথে বিষয়গুলো শেয়ার করলাম যে, "দেখো তুমি একমাত্র ছেলে। এখানে তুমি তোমার বাবার বিজনেসে যাও। এখন যেহেতু আমাদের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে।" তো নিপুণ ওখানে চলে গেছে। বাবার বিজনেসে। আমাদের যে পার্টনারশিপ বিজনেসটা ওখানেই আমাদের ক্লোজ হয়ে গেছে। তো ওখানে মোটামুটি একটা ভালোই লস হইছে আমাদের করোনার সময়। তো আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল, আমি যখন ব্যাংকে ছিলাম, তো আমাদের ব্যাংকে আপনার আমি এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে ছিলাম। তো এদিকের আশেপাশেই কিন্তু সব ব্যবসায়ী। সবাই ব্যবসায়ী এদিকে। তো এদিকে একটা সার্কেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। কিছু ব্যবসায়ীদের সাথে খুব ভালো সম্পর্ক হয়। আবার কিছু শিপিং কোম্পানি আছে যারা আমাদের ব্যাংকে এলসি করত। ওদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমি যে গফুর মেনশন, তারপরে আদার্স যেই কাঁটাবন, ওই সাইডগুলার ৬ টার পরে ওই ব্যবসায়ীদের সাথে করোনার ইয়াটার পরপরই, করোনার আগেও ছিল পরেও ছিল আরকি ওই সময়টাতেই। তখন ওদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো হওয়ার পরে কিছু ব্যবসায়ী ছিল, ওদেরকে বলতাম যে, "ভাই আপনারা আসলে এই যে কন্টেইনারগুলা করেন, সবার কাছে তো একই ধরনের প্রোডাক্ট। তো নিজেদের আইডেন্টিটি কই?" তো ব্যাংক অফিসার হিসাবে তারা একটা সম্মান দিত। আমার কথা শুনতো, আপ্যায়ন করত। তখন এই কিছু ব্যবসায়ীদেরকে আমি এরকম বললাম যে, "আপনাদের ১ নাম্বার দোকানে ঢুকলে যেই জুতা পাওয়া যাচ্ছে বা যে ব্যাগ পাওয়া যাচ্ছে, ভিতরে ঢুকলে তাই পাওয়া যাচ্ছে। এটার কাহিনীটা কি?" ও বলল, "আসলে ইম্পোর্ট বিজনেস তো অনেক কঠিন। হ্যাঁ? তো আমাদের তো লাইসেন্স-টাইসেন্স কিছুই নাই। আসলে আমাদের অমুক ভাই, এই ভাই একটা কন্টেইনার করে আমাদেরকে ১,০০০ পেয়ার দেয়, আমাদেরকে ১০ পিস দেয়। এভাবে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। আসলে ইম্পোর্টটা উনিই করে, উনি আমাদেরকে প্রোডাক্টগুলা ডিস্ট্রিবিউট করে।" তখন বললাম যে, "চায়নাতে তো ১ ডজন ২ ডজন মালও আনা যায়। আপনি চাইলে খুব ছোট পরিসরে মালগুলো আনতে পারতেছেন।" তখন বলল যে, "কিভাবে?"
আমরা তো জানি ইনপুট মানে অনেক বিশাল কিছু। এত আইআরসি থাকতে হবে, বিন-টিন, ট্যাক্সের বিষয়, সিএনএফ, ফ্রেট ফরওয়ার্ডার। তারা এই টার্মগুলা মানে খুব কঠিনভাবে দেখতো। তখন বললাম যে, "আপনি ইয়া করেন, আমি দিচ্ছি।" খুব আনকমন আমার যে ওই অ্যাপ ছিল, ওই অ্যাপ দেখাচ্ছিলাম। আমি দেখেন এই অ্যাপটাতে পিকচার দিয়ে সার্চ দিলে প্রোডাক্টগুলো সব চলে আসছে। কত আনকমন প্রোডাক্ট আপনি পাইতেছেন। আপনার এখান থেকে দেখাইতাম, ওরা খুব পছন্দ করত। তো পছন্দ করার পরে আমাকে তারা টাকা দিত, বাইং প্রাইসটা দিত। তো আমি বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, কারণ আমি ব্যাংকে জব করতাম। তখন আমি এই প্রোডাক্টগুলা ওদের ওখান থেকে কিনতাম। তো আমার চাইনিজ অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তো ওরাই কিনে দিত। ও একদম ফুল চাইনিজ। তো ওরাই প্রোডাক্টগুলা কিনে দিত। কিনে দেওয়ার পরে আমি একটা শিপিং কোম্পানি, আবার যারাই আমার ব্যাংকে এলসি করত, ওদের যে চায়নার ওয়্যারহাউস, ওই ওয়্যারহাউসটা ব্যবহার করে মালটা আবার ওদেরকে দিয়ে দিতাম। তো আমি ২ পাশ থেকে একটা ভালো সাপোর্ট পাইতাম। এক হচ্ছে শিপিং কোম্পানির কাছ থেকে, আমাদের ক্লায়েন্ট হয়, ব্যাংকের ক্লায়েন্ট হয়। আরেক হচ্ছে যারা প্রোডাক্টটা কিনার জন্য আমাকে দায়িত্ব দিল, তাদের কাছ থেকেও একটা দিতাম। আর তাদের 100% টাকা আমাকে দিয়ে দিত। অ্যাডভান্স করতো আরকি প্রোডাক্টটা কিনে। তো এভাবে আমার মোটামুটি একটা ভালো ওই জায়গায় একটা পরিচিতি হয়ে যায় ওই এরিয়াটাতে। তো ওখানকার অনেক ব্যবসায়ীর চিন্তাভাবনা আমি চেঞ্জ করে দিছি। বুঝছেন? অনেক চিন্তাভাবনাই আমি চেঞ্জ করে দিছি। এভাবে আনতেছে, ভালোও করতেছে। তো করার পর আমার ওখানে যে একটা হইছে, ওখানকার কিছু ব্যবসায়ী বলতেছে, "স্যার, আপনি জব করতেছেন কেন? আপনার তো জব করার দরকার নাই। আপনি ফুল টাইম বিজনেস করেন। আপনি বিজনেস করলে তো এরকম ইয়া আসে।" তখন আমার মাথায় চিন্তা আসে যে আসলে বিজনেস তো করব। তো বিজনেস তো একবার ইয়া করলাম। তখন আমার মাথায় আসে যে আমি চাকরিটা ছেড়ে দেই। চাকরি ছেড়ে দিয়ে, আর গভর্নমেন্টের যে আমার একটা খিদা ছিল বা প্রিপারেশনটা ভালো ছিল। আমার তখন মাথায় ছিল আমি বাংলাদেশ ব্যাংকে রেডি হব। এরকম একটা চিন্তাভাবনা ছিল। তখনও আমার চিন্তাভাবনা নেই আমি ফুল টাইম ব্যবসায়ী হব। তখন আমার সরকারি এইজ ছিল অনেক, প্রায় ৪-৫ বছরের মতো আরো ছিল। আমি আজকে ধরেন রিজাইন লেটার লেখলাম যে চাকরি ছেড়ে দিব। ব্যাংকে দিব, আবার ডিসিশন নিলাম যে এখন দিব, কি হয় না হয়। এটা হচ্ছে আপনার একদম করোনার মাঝামাঝি সময়টাতেই, মানে করোনার শেষের টাইমে যখন করোনাটা আসলো ঠিক তখন। তখন আমার মাথায় এই জিনিসগুলো আসতেছিল যে চাকরি ছেড়ে দিব। মোটামুটি কয়েকবার এই রিজাইন লেটার লেখছি, কিন্তু ফাইনালি দেই নাই। পরে বাসায় আমি আমার বড় আপার সাথে আলাপ করছি বিষয়টা। বিষয়গুলো আপা বলতেছিল, "তুই তোর ভাল না লাগলে তুই ছেড়ে দে।" পরে ওনারে বললাম যে, "আমি আমার টার্গেট আমি এডি হমু। বাংলাদেশ ব্যাংকে এডিতে চাকরি করবো।" কয়, "তাইলে তো ভালো। তোর তো কোনো প্রবলেম নাই। আর আমাদের তো টাকা পয়সারও তো কোনো ইস্যু না। তুই ইয়া কর, এটা কর।" আর আমি বললাম যে, "আমার তো কিছু একটা করা লাগবে। নাহলে তো আমি হতাশ হয়ে যাবো। পাশাপাশি আমি বিজনেসটাও চালাই যাবো। যেহেতু আমার ওই এক্সপেরিয়েন্সটা আছে।" তখন নিপুণকেও আমি নক দিছিলাম যে, "নিপুণ, এরকম ভাবে।" নিপুণ কয়, "করো, ভালোই হবে।" তো নিপুণেরও একটা ভরসার জায়গা পাইলাম। আর কোনো জায়গায় আটকাইলে নিপুণও হেল্প করবে। নিপুণেরও চায়নাতে খুব ভালো পরিচিতি ছিল। ও যেহেতু পড়াশোনা ওখানে করছে, আমারও একটা পরিচিতি হইছে। তারপরে যে তখন আমি ম্যানেজার স্যারকে গিয়ে বললাম যে, "আমি তো জবটা ছেড়ে দিতেছি।" তখন স্যার বলতেছে, "আপনি এই জব ছেড়ে দিবেন? কি বলেন?" মানে স্যারের একটা কেমন যে, তখন আমার ২য় ছেলেটা হয়। ছেলেটার বয়স মাত্র ২ এই ১.৫ বৎসর, সরি ১.৫ মাস। আমার ২য় ছেলের বয়স তোর। "আপনার বাচ্চা হইলো কিছুদিন আগে, ২ টা বাচ্চা, আপনি চাকরি ছেড়ে দিবেন?" তো আমি বলছি, "ঠিক, আমি ছেড়ে দিব। আমি পড়াশোনা করবো আবার।" বিজনেসের কথা আমি বলি নাই। যে আমি পড়াশোনা করব। তারপরে চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি আমার যে এখন ধানমন্ডির যে অফিস, এই অফিসের পাশে ২ টা রুম। ওইটা আবার আমার এক বন্ধুর অফিস ছিল। তো বন্ধুর চট্টগ্রামে ওদের পাথরের বিজনেস। কক্সবাজার আর চট্টগ্রামে। ঢাকার একটা ঠিকানা লাগে দেখে ওই অফিসটা ওদের নেওয়া। অফিসটা মূলত ও ব্যবহার করে না। তখন আমি আমার ওই বন্ধুকে বললাম, "বন্ধু, আমি তো এরকম এই চাকরি ছেড়ে দিছি। আমি তোর অফিসটা ব্যবহার করমু।" কইতেছে, "আর আমার অফিসটা তো একজন লোক থাকলে আমারও ভালো হয়। তুই ওই অফিসটা ব্যবহার কর।" তো ওই অফিস আমি আমার আমি ব্যবহার করি। আমি তখন ব্যবহার মানে ফুললি করে আমার যে ক্লায়েন্টরা এখানে আসা অ্যাক্সেস শুরু। এলিফ্যান্ট রোডের যে আমার ক্লায়েন্ট গুলা ছিল, অ্যাক্সেস শুরু। তখন আমি আমার যে একটা কাজিন ছিল যাকে এড করছিলাম নিপুণের সাথে, ও আবার আমার এখানে জয়েন করে। তারপর আরেকটা ছেলে ছিল শাহিন, ওকে আনলাম। তখন আমার এই ২ টা স্টাফ আর আমরা ৩ জন। ৩ জন মিলে মোটামুটি বিজনেস করতেছি। আর চাকরির যত পড়াশোনার বই-টই আছে, আমি সব বই, শুধু এডি রিলেটেড সব বই আমি কিনলাম। কিনে আপনার এখানে একলেকটিক এডুকেশন নামে একটা ইয়া ছিল পান্থপথ সিগন্যালটাতে। এখন এটা স্কয়ার। তো ওইটা বাংলাদেশ ব্যাংকের এডি ডেপুটি ডিরেক্টর ছিল শাকিল ভাই। তারপর ওদের এরকম হায়ার বাংলাদেশ ব্যাংকের হায়ার অফিসিয়ালরা এই কোচিং সেন্টারটা চালু করে। পরে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। তো ওরা আমাকে গাইডলাইন দিতেছিল, পড়তেছিলাম, আবার বিজনেসও করতেছিলাম। তো এই সময়ের মধ্যে আমার একটা বড় কাজ পাই আমি। একজনের একটা জিমের ফুল সেটআপ আমার এনে দেওয়া লাগবে। ফুল একটা কন্টেইনার। তো ওই কন্টেইনারটা তখন আমি নিজে ডিরেক্ট ইম্পোর্টার না। আমি শুধু জাস্ট ব্রিজ। একজনের মাধ্যমে শিপমেন্টটা করলাম। করে ওই কন্টেইনারে আমার অলমোস্ট ৳১২,০০,০০০ মতন আমার সেভ হয়। সেভ হওয়ার পর ৳১২,০০,০০০ আমি একটা জায়গায় রাখি। এই টাকাতে আমি আর কোনো ইয়া করি নাই।
এই সময়ের মধ্যে যখন চাকরি ছাড়লাম, তো আমার ৩৫ লাখ টাকার একটা মাল ছিল। যেই মালটা আমি এক চাইনিজের ওয়্যার হাউসে দিছি। দেওয়ার পরে ওই চাইনিজ কি করলো, প্রোডাক্টটা একজনের একটা কন্টেইনার ছিল। বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী ছিল একসময়, দুষ্ট টাইপের আরকি। তো ওর কন্টেইনারটা ফাঁকা যাচ্ছিল আরকি। তো ওই চাইনিজকে কিভাবে জানি কনভিন্স করে ওই ওয়্যার হাউস থেকে আমার মালটা নিয়ে আসছে। এনে হেয়ার কন্টেইনারে দিছে। তো বাংলাদেশে এই যার ওয়্যার হাউস ওইটা, উনার সাথে যখন ৪০ দিনের উপরে হয়ে গেল কন্টেইনারটা আসতেছে না, তখন উনাকে নক দিলাম যে, "ভাইয়া আপনার ওখানে তো আমার এই প্রোডাক্টগুলা ছিল, প্রোডাক্টগুলা কোথায়?" তো উনি বলতেছে, "না, আপনার তো কোনো প্রোডাক্ট নাই।" পরে চায়নাতে যোগাযোগ করলাম, "কোথায়?" "ও বস প্রোডাক্টগুলা তো আমি অমুকের কন্টেইনারে দিয়ে দিছি।" তখন তো আমার ধরেন মানে একদম আমি হতাশ। কারণ ওর রেপুটেশন ভালো না। কি হবে না হবে তখন তো আমার মাথায়। তারপরে ওকে আমি নক দিলাম। নক দিয়ে বললাম যে, "আপনি আমার মাল নিয়ে আসছেন, আমার অনুমতিও নেন নাই। আর চাইনিজও তো আমাকে বলে নাই। জিনিসটা তো ঠিক হয় নাই।" তখন উনি বিভিন্ন তালবাহানা করতেছে, "ভাই বের হয়ে যাবে" অমুক-তমুক। তো এটা করতে, করতে মোটামুটি ২ মাস হয়ে গেছে। আর আমার ক্লায়েন্টদেরকে বলা আছে আমার ৪৫ দিনের মধ্যে মাল দেওয়া লাগবে। তখন আমি ক্লায়েন্টদের সাথে এর মধ্যে আমি ওদের সাথে যোগাযোগ করে বলছিলাম যে, "ভাইয়া দেখেন এই প্রোডাক্টটা আমার অন টাইমে আমি দিতে পারব না। আমি চেষ্টা করতেছি আপনাদের টাকাটা আমি কিভাবে রিটার্ন দিতে পারবো।" তখন ওনারা বলল, "আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার টাইম নেন। কোনো সমস্যা নেই। টাইম নেন, কোনো সমস্যা নেই। ১৫ দিন সময় লাগবে, ইয়ে লাগবে।" আমি যখন আসলে চাকরি করতাম তখন আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকে ৳৪৫,০০০ একটা ডিপিএস ছিল আমার আর আমার ওয়াইফের। তো ওখানে 50-50 টাকা আমাদের কন্ট্রিবিউট ছিল ২ জনের। আমার ওয়াইফও জব করে। ও ১৪ সাল থেকে জব করে। ২ জনের কন্ট্রিবিউট ছিল। তো ওখানে আমাদের একটা ভালো অ্যামাউন্ট ফিক্সড হইছে। আমাদের তখন প্ল্যান ছিল কি ২০৩০ সালে এটা ম্যাচিউর হবে। আমরা ঢাকা শহরে এই টাকাটা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। এরকম চিন্তাভাবনা আমাদের ২ জনের ছিল। তো এই টাকাটা ছিল। আর ওই কন্টেইনারের যে লাভটা হচ্ছে এটা পরে। এটা পরে আর হইছে। আরেকটা কন্টেইনারে লাভ হইছে। এই বিষয়টা আগে আসছিল। আমার ওয়াইফকে বললাম যে, "আমি তো আসলে প্রেশার নিতে পারি না। আর যেহেতু চাকরিটা জাস্ট ছাড়লাম, আমার আম্মা জানে না, আমার বোন আর ইয়াই জানে। আমি স্যুট টাই পরে ব্যাংক থেকে বের হই বাসা থেকে বের হইতাম। বের হয়ে আমি যেন কেউ না বুঝে। না বুঝে আমি আমার ধানমন্ডিতে আইসা বসতাম। বসে আমি আমার অফিস করতেছি, ব্যবসা-বাণিজ্য চালাচ্ছি। আর এই বিষয় তো কারো কাছে শেয়ারও করা যাইতেছে না যে আমি এত টাকা ভিতরে, ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে আছি। বা মার কাছে চাইলেও তো মানি অবস্থা খারাপ হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন। তো এই কষ্টের কথা আসলে কারোর তখন বলতে পারতেছিলাম না। তো ওয়াইফকে বললাম যে, "আসলে এরকম, এরকম তো হয়ে গেছে।" আর আমার যেভাবে প্রিপারেশনটা ছিল, প্রিপারেশনটা টোটালি নষ্ট হয়ে গেছে। আমি কিসের কোচিং এও যাচ্ছি না। আমার একদম ফুল কত সালের কথা এটা? এইটা আপনার ২০২২ সালের দিকে। তো আমার প্রিপারেশন একদম ফুল শেষ। তো প্রিপারেশনটা যখন নষ্ট হয়ে যায় আমার মধ্যে একটা হতাশা চইলা আসে যে আমার ওইগুলো গেল, ওইগুলো গেল। তখন বিশ্বাস করেন আমি ব্যাংকের প্রিলিতে আমি টিকতাম না। যেখানে আমার প্রিলি ফেইল করার কোনো রেকর্ড ছিল না। আমি কোনো প্রিলিতেও আমি টিকতাম না তখন। তো এর মধ্যেই তখন আপনি কত টাকার দেনায় পড়ে গেছিলেন? ওখানে আমার ৩৫ লাখ টাকার উপরে আমার ঋণ হয়ে গেছে ওই জায়গাতে। তো ঋণ হয়ে গেল। তারপরে আমি এই আমার ক্লায়েন্টদেরকে সাথে আমি অ্যাটাচমেন্ট এ ছিলাম। আমি আমার বিষয়টা বলছি। তারা কখনো আমার অবিশ্বাস করে নাই। আমি যা সত্য তাই বলছি। যে আমি একটা বাজে লোকের ইয়াতে পড়ে গেছি। যেহেতু আমি নিজে শিপার না। আমি শিপমেন্ট করি নাই। আমার এলসি তো আসে নাই। তখন আমি এই শাহজালাল ইসলামী ব্যাংকে আপনার এটাও সেম যে আজকে ভাবতেছি যে ডিপিএসটা আমি ভেঙে ফেলবো। ভেঙে মাল কিনবো। আবার কিনে ওদেরকে দিয়ে দিব। তারপর এটাও আমি বেস্ট কয়েকবার ব্যাংকে গেছি। একদম সিগনেচার করে জমা দিমু তখন ওনাকে ফোন দিতাম যার কাছে প্রোডাক্টটা। উনাকে ফোন দিয়ে বলতাম যে, "ভাইয়া প্রোডাক্ট থেকে বের হইবো। আমার ওয়াইফের আর আমার কষ্টের ইনকাম। এটা আমার খুব খারাপ লাগতেছে এই বিষয়টা নিয়া।" তখন উনি বলতেছে, "না, না, না সমস্যা নেই বের হয়ে যাবো।" এরকম করে আমাকে আর ঘুরাইছে। পরে ফাইনালি আমি এটা ভেঙে ফেললাম। ভেঙে একটা ক্লায়েন্টের মাল ছিল। ওর একাই ছিল অলমোস্ট ২৫ লাখের উপরে। তখন ওনাকে বললাম যে, "ভাই আমি একটা কাজ করব। আপনাকে আমি ১৫ লাখ টাকার মতন মাল আমি এট এ টাইম কিনবো। কিনে আবার শিপমেন্ট করায় দিয়ে এনে দিচ্ছি। আর বাকি যে টাকাটা আপনার যদি ৳২,০০,০০০ বিল হয় আমি ৳৫০,০০০ কাটায় দিবেন। এভাবে, এভাবে অ্যাডজাস্টমেন্ট দিবেন।" ও বলছে, "ঠিক আছে।" আদার্স যারা ছিল, আদার্স ৫-৬ জন তখন ক্লায়েন্ট আমার এত বেশি ছিল না। কিন্তু যারাই ছিল একটু বড় টাইপেরই ছিল। ওরা এখনো আলহামদুলিল্লাহ আমার সাথেই আছে। তো ওই ক্লায়েন্ট গুলা সেম একজনের শক্স ছিল, আরেকজনের আপুর প্রোডাক্ট ছিল, এই হোম ডেকোরের আইটেম ছিল। তো ওই প্রোডাক্ট গুলা ওনারাও বলল যে, "ভাই আপনি প্রেশার নিয়েন না, সমস্যা নাই। ইয়া করেন।" তো তাদেরকে সবাইকেই 50% টাকা আমি দিয়ে আবার এই প্রোডাক্টটা কিনছি। কিন্তু তখন আমার মধ্যে একটা রিয়ালাইজেশন আসছে যে আমি জীবনে যতদিন বিজনেস করব, আমার লাইফে আমি কখনো অন্যের কন্টেইনারে, অন্যের লাইসেন্সে একটা সুতাও দিব না। তখন আমার চিন্তাভাবনা আসলো যে আমি তখন আইআরসি করলাম, বিন-টিন যা কিছু আছে সবকিছু করলাম। করার পরে আমার যেই চাইনিজ, এখন যে আমার চায়না সাইডের ডিরেক্টর শিয়েতান
নাম। তো ও সাংহাই ইউনিভার্সিটিতে আপনার এই সাপ্লাই চেইনের উপরে বিবিএমবিএ কমপ্লিট করা। ও তখন একটা কনসালটেন্সি ফার্মে জব করতো। ১০,০০০ আরএমবি স্যালারি পাইতো। বাংলাদেশের টাকায় অলমোস্ট ১.৫ লক্ষ টাকা। তো ওকে আমি বললাম যে, "আমার একটা প্ল্যান আছে। এরকম ভাবে আমি করব। এখন তুমি চাকরিটা ছেড়ে দিলে আমার জন্য সুবিধা হয়।" তখন ও বলল যে, "আমি চাকরিটা ছেড়ে দিব। এত টাকা স্যালারি পাই। এটা তো অনিশ্চিত।" তো ওকে আমি একটা গ্যারান্টি দেই যে, "তুমি যদি কোনো মাসে এর চেয়ে কম টাকা পাও, ওই টাকা আমি দিব।" আলহামদুলিল্লাহ আমার কখনো দেওয়া লাগে নাই। তখন ওকে আমি বললাম যে, "তুমি" পরে ও আমার উপরে কনফিডেন্স নিয়ে ও চাকরি ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ও সাংহাইতে ছিল। ও তখন গুয়াংজুতে আসছে। গুয়াংজুতে আসার পর ও হংকংয়ে একটা কোম্পানি খুলছে। তারপরে গুয়াংজুতে একটা কোম্পানি খুলছে। গুয়াংজুর কোম্পানিটা হচ্ছিল আপনার স্কাইবাই নামী। স্কাইবাই সাপ্লাই চেইন কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে সাপ্লাই চেইন আর ইম্পোর্টের জন্য যেটা খুলছে এটা হচ্ছে হংকংয়ে। ড্যানপেং ইন্টারন্যাশনাল। তখন আ কোম্পানি খুলল। খোলার পরে ওর আরো ২ টা স্টাফ নিল ওর এগেইনস্টে। তখন আমি যে আমার যে ফিক্সড ক্লায়েন্ট গুলা ছিল ওই ক্লায়েন্ট গুলার কাছে আমি অনেক বিষয় বললাম যে আমার যে এই যে প্রবলেম হইছে এই বিষয়গুলো আমি বললাম। তো সবাই আমাকে হেল্প করতেছে। আমাকে অর্ডার দিচ্ছে, সবকিছু করতেছে। তো আমারও চট্টগ্রাম বন্দরে তখন চিন্তা করলাম যে এই বিজনেসের মেইন মেকানিজমটা হচ্ছে সিএনএফ। সিএনএফ যদি ভালো হয় এই বিজনেসে আমি সাকসেস হব। সিএনএফ যদি ভালো না হয় এই বিজনেস সাকসেস হবে না। তখন আমার এই মাথায় যখন আমার এই যে এই প্রোডাক্টটা নিয়ে এত ঝামেলা হয় তখন আমি কিন্তু চট্টগ্রামে একটা যাতায়াত ছিল আমার। আমার বন্ধু ছিল ও নর্থ সাউথেরই। ও আমার নর্থ সাউথের ১ম ফ্রেন্ড। ও ২০১৫ সাল থেকে চট্টগ্রাম বন্দরে এই ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর কাজটা করতেছে। তামিম খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ও নর্থ সাউথ থেকে বের হয়ে আপনার হাদিসের উপরে আবার পড়াশোনা করছে। মানে এতটুক লয়াল। ইভেন ওর লয়ালিটির আরেকটা বিষয় বাদ্যযন্ত্র হারাম। এই কারণে ও গিটার ইনপুট করবে না। আমাকে বলে, "দোস্ত তোর কোনো কন্টেইনারে যদি বাদ্যযন্ত্র বা অন্য নন ইসলামিক কোনো প্রোডাক্ট থাকে তাহলে এই কন্টেইনারে আমারে প্লিজ জড়াবি না।" ও হচ্ছে এতটুক লয়াল। তো আমার তখন হলো কি তামিমকে আমি বলতেছিলাম যে, "বন্ধু আমি এইভাবে সব সেটআপ দিতেছি। বাংলাদেশে আমার ইনপুট আমার তো ক্লায়েন্ট আছে। আমি আগে থার্ড পার্টি দিয়ে কাজ করাইতাম। তো এখন আমি তো এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। আমি নিজেই সব করব। ফুল সাপ্লাই চেইন আমার হবে। আমি কেন যাব? আমার ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড আছে। বিভিন্ন ব্যাংকের সাথে আমার ভালো সম্পর্ক। তখন ডলার ক্রাইসিস ছিল দেশে। কিন্তু আমার এলসি নিয়ে ইস্যু নিয়ে কখনো কোনো বিষয় হয় নাই। কারণ আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমার বাবাও ব্যাংকে ছিল। আমার দুলাভাইও ব্যাংকে। আর বাংলাদেশ ব্যাংকেও আমার কিছু লোকবল ছিল। তখন আমার তামিম বলল, "বন্ধু করো। এটা তো একদম সহজ। আমি যেহেতু আছি এখানে কোনো প্রবলেমই নাই।" তখন একটা কনফিডেন্ট পাইলাম। পাওয়ার পরে আমাদের এই জিমের অর্ডারটা থার্ড পার্টি দিয়ে ছিল। তারপরে আমরা অনেকগুলা ১ কন্টেইনারের অর্ডার পাই। তো পাওয়ার পরে এই অর্ডারগুলা আমি আমার সম্পূর্ণ মানে আমার লাইসেন্স ইউজ করে মালগুলো আনলাম। মানে যেখানে আসলে ২ মাস ৩ মাসেও মানুষের কন্টেইনারে মিক্স কন্টেইনারগুলার মাল আসতেছে না, ওইগুলো আমাদের ২২ দিন ২৩ দিন লাগে নাই। ৯ দিন লাগতেছে নাংশা থেকে চট্টগ্রাম বন্দরে আসতে। আর আমাদের যেহেতু ডিক্লারেশন একদম ক্লিয়ার কাট, এখানে হাইড কিছুই নাই। এক্সামিন অ্যাসেসমেন্টে আমাদের যা ডিক্লেয়ার তাই পাচ্ছে। আর কিন্তু মাল আমরাই কিনি। মাল যেহেতু আমিই কিনি এখানে আমার চাইনিজও অনেক ট্যালেন্ট। তো এখানে মানে হাইড করার কিছুই নেই। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইল ইনফরমেশন, কমার্শিয়াল নেম, এইচএস কোড এই জিনিসগুলো আমরা জানি। তো কাস্টমস অ্যাসেসমেন্ট এক্সামিন করলে ঠিকঠাক মতন আমাদের ২৫-২৪ দিনের মধ্যে প্রোডাক্টগুলো চলে আসতে পারে। আমি বললাম এত সহজ যেখানে এয়ারে মাল আসতে লেগে যায় অনেক দিন, এখানে সিতে এত সহজ। তখন আমি খুব ভালো একটা কনফিডেন্ট পাইলাম। আর ১ম কন্টেইনারটা থেকেই আমি আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট জেনারেট করলাম। এখন কি আপনাদের এআরসি ২ টাতেই হ্যাঁ, ২ আসে? টাতেই চালু আছে। তো ২০২৫ জি বলেন। তখন আপনার যখন আমি এই ইয়াটা পাইলাম তখন আমার আ আমি নিজেই বিভিন্ন জায়গায় মার্কেটিং তখনও আমি অনলাইনে ওইভাবে করতেছিলাম না। আমার ফিক্সড ক্লায়েন্ট আছে। বিভিন্ন জায়গায় আমার নিজের ফেইসে ব্যবহার করতাম। নিজেই বিভিন্ন পার্টির কাছে যাইতাম। যাওয়ার পরে ওই পার্টির অর্ডারগুলো আমি নিতাম। নিয়ে আমি কয়েকটা কন্টেইনার করছি। করার পরে দেখি আলহামদুলিল্লাহ আমি অনেক সাকসেসফুল। আর যখন আমার যে বিষয়টা আসলো যে মানে স্কাইবাই ডোমেনটা আমার আগে কিনা ছিল, তখন আমার মাথায় আসলো যে এই যে ক্লায়েন্টগুলার কাছে আমি সময় দিচ্ছি বা ওরা আমার অফিসে আসছে, যে এনালগ পদ্ধতিতে এগুলা কিনতেছি, এটা তো আমার জন্য একটু হ্যাসেল। তখন আমার মাথায় আসলো যে আমি এপিআই ভিত্তিক ওয়েবসাইট করে ফেলবো এটা। তখন আলিবাবা থেকে আপনার এপিআই নিয়ে আমি আমার সাইটটা লারাভেল একটা ডেভেলপার তখন একটা আইটি টিম ছিল থার্ড পার্টি ওই টিমকে নিয়ে আমি একটা ওয়েবসাইট বিল্ড আপ করলাম। তো বিল্ড আপ করার পরে মানে টুকটাক চলতেছিল। তো কিন্তু আমি আসলে আমার যে মিশন ভিশন তখন থেকে চাকরির ইয়া তো আমার শেষ। ওই চ্যাপ্টার ক্লোজ। তো মিশন ভিশন যখন আসলো যে আমি এই জায়গাটাতে প্রতিষ্ঠিত হব, তো তখন আমি এখানে প্রচুর শ্রম দিতাম। প্রচুর শ্রম দিতাম। তো আমি আসলে তখন মানে আমার ওয়েবসাইট নিয়ে আমি দৌড়াচ্ছি ঘোড়ার গতিতে। আর আমার আইটি টিম দৌড়াচ্ছে কচ্ছপের গতিতে। আমি স্যাটিসফাইড না। তখন একটু হতাশ হয়ে যাচ্ছিলাম। তারপর আমি কিছু নতুন আইডিয়া যখন জেনারেট করতাম ওয়েবসাইটটাতে,
তখন প্রোগ্রামিং নলেজটা তো আমার নাই। আমার আছে বিজনেস নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজটা। তো ওদেরকে যখন এই জিনিসটা আমি বুঝাইতাম, ওরা মানে একটু উল্টাপাল্টা করে ফেলতো। ধরেন আমি বলতাম যে ক্লায়েন্ট কে আমি একটা সিস্টেম চালু করলাম 50% অ্যাডভান্স করলে ওরা কোনো ডিসকাউন্ট পাবে না। যদি 75% করে ওদেরকে আমি 2.5% ডিসকাউন্ট দিব। 100% করলে ওকে আমি আমার প্রফিট থেকে 5% ছেড়ে দিব। এভাবে একটা লজিক ছাড়াইলাম, দিলাম। দেওয়ার পরে তো এরকম হয় যখন 50% দেয়, দেখাচ্ছে যে কাস্টমার আমাকে টাকা দিছে 40% টাকা এড হইলে। তো আমার তো চিন্তা ভাবনা যে কাস্টমার তো আমাকে মামলা দিবে। কাস্টমার টাকা দিছে আমাকে ধরেন ৳৫,০০০ কিন্তু ও দেখাচ্ছে যে ৳৪,০০০ ডিপোজিট করছে। পরে এই বিষয়গুলা নিয়ে আমি মোটামুটি খুব মানে হতাশ। এই সময়ের মধ্যেই আমি করলাম মানে ওয়েবসাইটটা নিয়ে একটু আমার স্ট্রাগল শুরু। আর বিজনেস এভাবে আমার চলতেছিল আরকি। তো ওয়েবসাইটটাতে যখন আসলাম তখন মানে আমার যেই প্ল্যান, আমার চিন্তা হলো এই ডেভেলপারদেরকে দিয়ে আমি বেশি দূর আগাইতে পারব না। তারপর ২ টা ছেলে ছিল, ওরাও নর্থ সাউথের। ওরা আরেকটা কোম্পানিতে ছিল। ওই ছেলেগুলা খুবই ট্যালেন্ট। আমি জানতাম যে ওদেরকে দিয়ে আমার কাজটা হবে। তো ওরা যেহেতু আরেকটা কোম্পানিতে জব করতো, ওদেরকে আমি অফার দিলাম যে, "আপনি চাকরি করবেন কিনা বা আমার ওয়েবসাইটটা এভাবে দায়িত্ব নিবেন কিনা?" তখন ওরা রাজি হয় নাই। তো এর কিছুদিন পরেই আমি মানে আমার ওয়েবসাইটের তো ত্রুটি আছেই। আর কাস্টম সবকিছুই আলহামদুলিল্লাহ ইম্পোর্ট এক্সপোর্ট খুব ভালো চলতেছে। ওয়েবসাইটটা নিয়ে একটা পেন খাইতেছিলাম। তখন আপনার আমি ওই যে আমার আম্মাকে নিয়ে ওমরা করতে যাবো। ওমরায় গেলাম। যাওয়ার পরে তো যেদিন ওমরা আমার ফ্লাইট, ঐদিন আমার ওয়েবসাইটে বিগ একটা ইস্যু হয়ে যায় ওয়েবসাইটটাতে। মানে আমি তো এহরামের কাপড় পরা, এই সময় আমি নিয়ত করে ফেলছি। আমি আমার আইটি টিম সাথে ওই আগের যে আইটি টিম, ওই টিমের সাথে মানে খুব লাউডলি করতেছিলাম। খুব খারাপ লাগতেছিল যে একটা পবিত্র জায়গায় যাচ্ছি, আমার এই প্রবলেম গুলো আমি নিয়ে যাইতেছি। একটু আপসেট হয়ে গেলাম। পরে সৌদি আরব গেলাম। যাওয়ার পরে আল্লাহর ঘরে আমি ১ম টাচ করলাম। টাচ করে আমার ১ম এ আমার মন থেকে দোয়া আসছে যে, "আল্লাহ, আমার বিজনেস যদি ভালো থাকে আমি ভালো থাকবো। তুমি আমার বিজনেস যেন আমি সঠিকভাবে রান করতে পারি, ওই তৌফিক আমাকে দাও। আমার বিজনেসের জন্য অপারেশন রিলেটেড আমি কোনো প্রবলেমে না পড়ি। আর আমি যেন কোনো বাজে মানুষের আমার সংস্পর্শে না আসে।" আল্লাহর কাছে আমি দোয়া করলাম। মানে কাকতালীয় বিষয়, ২ দিন পরে যে আমাকে না করে দিল, উনি আমাকে ফোন দিছে। WhatsApp এ নক দিছে। নক দিয়ে বলতেছে, "ভাইয়া, আমি আমার ওই কোম্পানির অবস্থাটাও খুব ভালো না। আমি আপনার কাজটা করতে ইন্টারেস্টেড।" নক দিল আমি সৌদিতে তখন। তখন তো আমি এত খুশি। কারণ আমি জানি ওকে দিয়ে আমার হবে। আমার চিন্তা চেতনা কি আমি ওকে রিড করছি আগেই যে আমার বাসাও বুঝবে। তখন আমি খুব খুশি। তো আমরা আলহামদুলিল্লাহ করে সাকসেসফুলি আসলাম। বাসায় আসার পরেই কোন রকমে সব রাখলাম। রাখার পরেই ঐদিনেই আমি উনার সাথে মিট করলাম। মিট করার পরে উনি আমাকে একটা বাজেট দিল, প্ল্যান-ট্যান দিল। দেওয়ার পরে ওয়েবসাইটটা তখন Node.js React এই মডার্ন স্কাইওয়ে যেটা, এটাতে আমি শিফট করলাম। এটা শিফট করার পরে আমার হচ্ছে কি, আমার মাথায় তো এত বছর অনেক কিছু ছিল যে অটোমেশন হবে। ছোট ক্লায়েন্ট গুলাকে আমি কিভাবে এই ফিলটা দিব যে এত সুন্দরভাবে স্মুথভাবে বিজনেসটা করা যায়। ওইগুলো আমি আস্তে সব ইমপ্লিমেন্ট করে ফেললাম। আর ওরাও মাশাআল্লাহ খুবই ভালো। ওরা নর্থ সাউথ থেকে সিজিপিএ 3.8 এর উপরে। এই এত ভালো স্টুডেন্ট প্লাস আর ওরা কাজকে কখনো আসলে বোরিং ফিল করে না। রাত ৩টা, ৪টা, ৫টা যখনই নক দেই তখনই, "হ্যাঁ ভাইয়া, ঠিক আছে করে দিচ্ছি।" আর নতুন ইমপ্লিমেন্ট আমি যখন ওদেরকে বলি যে, "ভাইয়া এটা এভাবে দেন।" ওরা না জিনিসটাতে আরো এনজয় করে। ওর ভাইয়েরা আরো রিচার্জের সুযোগ পায়। এই ধরনের যখন পাইলাম, যত জায়গায় আমি আটকাইছি তত জায়গাগুলা আমি ডেভেলপমেন্ট করে ফেলছি। তারপর আমি আমার ওয়েবসাইটটাকে একদম ফুল আমি আমার মন মতন অটোমেশন করে নিলাম। একদম আমার প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, তারপরে যেই প্যাকিং লিস্ট, ডিটেইল প্যাকিং লিস্ট, এই বিষয়গুলা আমি একদম খুব সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম। বাংলাদেশের যে প্রোডাক্টের কমার্শিয়াল নেম অ্যান্ড এইচএস কোড, এই জিনিসগুলা আমি খুব সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি। তো আমার বিজনেসটা এখন এমনভাবেই সেটআপ করা যে আমার যাদের মানে ১, ২, ৩ জানে, অক্ষর জ্ঞান আছে, তারাও আমার অপারেশন চালাইতে পারবে। আমি এত ইজি করছি বিষয়টা। তো বা এতটা অটোমেট করা। জি, ফুল অটোমেশন আমার করা আছে। এখান থেকে তারপর যে জিনিসটা হয়, আমার মানে একটু ব্যাক এন্ডে যাই। যখন আমি যে ক্রাইসিস মোমেন্টটাতে ছিলাম, আমার যে কন্টেইনারটা আটকায় ছিল আরেকজনের তো ওই প্রোডাক্টটা আমি অলমোস্ট ১.৫ বছর পরে পাইছি। ১.৫ বছর পরে পাইছি। আমি ওখানে অনেক চ্যালেঞ্জ নিলাম। যে ওখান থেকে ওই চাইনিজের মাধ্যমে খোঁজ নিলাম যে ওই শিপার কে? ওখানে বাংলাদেশে এটা কোন লাইসেন্সে কে ইম্পোর্ট করছে বা কার কার প্রোডাক্ট আছে। তো সবাইকে আমি বার করলাম। ওখানে ৮-১০ জনের মাল ছিল। তো ওই ৮-১০ জন নিয়ে আমরা ঢাকাতে মিটিং করলাম যে ওই কন্টেইনারটা আমরা কিভাবে করব। তো ওখান থেকে চাইনিজ প্লাস ওই লোক থেকে আমরা সব ডকুমেন্ট নিয়ে নিলাম। ডকুমেন্টগুলা নিয়ে আমরা আরেক সিএনএফ ধরে প্রোডাক্টগুলো আনলাম। প্রোডাক্টটা আনার পরে আসলে যে জিনিসটা হইছে,
ওখানে পোর্ট ড্যামারেজ, শিপিং ড্যামারেজ সবাই দিলাম। দেওয়ার পরে ওগুলা তো ব্যাগ ছিল আসলে ম্যাক্সিমাম ব্যাগ সক্সগুলাতে ফাঙ্গাস পড়ে গেছে। আর ব্যাগগুলা ছিল পিউ লেদারের ব্যাগ। পিউ লেদারের ব্যাগ ছিল ওইগুলা আপনার দীর্ঘদিন কন্টেনারে থাকাতে সব শেষ। তো প্রোডাক্টগুলো যখন দেখলাম যে আমি প্রায় এতদিন সারভাইভ করলাম, আবার এতগুলা টাকা আবার খরচ করলাম, তখন ডিসিশন নিলাম আহারে এই মালটা না নিলে মনে হয় আমার বেটার ছিল। তখন কিন্তু আমার আরেকটা দ্বিতীয় ধাক্কা। ওখানে অলমোস্ট ২৭-২৮ লক্ষ টাকা আমি পোর্ট ড্যামারেজ, শিপিং ড্যামারেজ, আমার এই প্রোডাক্টের কাস্টমস, ভ্যাট এগুলা দিছি। দেওয়ার পরে ওখানে আমি কোনো প্রোডাক্টই কাজে লাগাইতে পারি নাই। সব নষ্ট হয়ে গেছে। ওই জায়গাটাতে আমার মানে খুব হার্ড হইছি। তখন আর ওই ক্রাইসিস মোমেন্টে আমার বড় বোনের সাথে আমার একটু ইয়ে আছে, যেটা হচ্ছে মানে একটা আত্মিক যে বন্ধন যেটা বলে, আমি কেন জানি কষ্টে থাকলে ও ফিল করে। অথবা ও যদি কোনো কষ্ট পায় বা ও অসুস্থ হইলে কেন জানি এটা আমি ফোনে বলা লাগে না। আমার কেন জানি মন খারাপ লাগে। আমি বুঝি। আমার বোন একদিন ঢাকাতে আসলো, এসে আমাকে বলতেছে ও স্বপ্ন খারাপ দেখছে। আমার কেন জানি মনে হইতেছে তুই কষ্টে আছস। ওই ক্রাইসিস মোমেন্ট এর মধ্যে। তখন আমার বোন বলতেছে, "দেখ তুই তো আমাদের একমাত্র ভাই, আমাদের বাবা নাই। আমি ৫০ লক্ষ টাকা পর্যন্ত তোর যদি মনে হয় যে তুই টাকাটা পানিতে ফালাই দিছস। এই টাকাটা তুই মনে করবি যে কিছুই হয় নাই। ৫০ লাখ পর্যন্ত কারো কাছে যাওয়া লাগবে না। এটা আমিই তোকে সাপোর্ট দিতে পারবো। কারো কোনো হেল্পও লাগবে না, কিছুই লাগবে না।" তখন আসলে এই কথাটা যখন আমি শুনলাম, আমার মধ্যে যে একটা কনফিডেন্স আসছে, মানে এটা অকল্পনীয়। তো এই কনফিডেন্সটাই কিন্তু আমাকে পরে আমার যে সঞ্চয় ছিল এগুলা মানে ভেঙে ফেলতে হেল্প করছে আরকি। আমিও যদিও আমার আব্বুর কাছে আমি টাকা নেই নাই, লাগে নাই। তারপরও আব্বু আমাকে হেল্প করছে। আমার এই বিজনেসের শুরুর দিকে টাকা লাগতো। আমরা তো সব প্রিপেইড ছিল। টাকা আগে দিয়ে তারপরে ক্লায়েন্ট থেকে আমি টাকা নিতাম। মানে আমার তো কস্টিং সব চলে যেত। কাস্টমসের ভ্যাট, ট্যাক্স, তারপরে ফ্রেইট গুলা দিয়ে। তখন আমার আপু আমাকে এনআরবিসির একটা ক্রেডিট কার্ড করে দিল। আমার দুলাভাইও একটা করে দিল। ৩,০০,০০০, ৩,০০,০০০, ৬,০০,০০০ টাকার। আমার ইয়ে ছিল যখন প্রোডাক্ট আসতো তখন এই টাকাগুলো আমি তুলতাম ওই ক্রেডিট কার্ড থেকে। টাকাটা তুলে তারপরে যখন আবার ক্লায়েন্ট থেকে টাকা পাইতাম তখন আবার ব্যাংকে আমি জমা দিয়ে দিতাম। আসলে এই হেল্পগুলা এখন হয়তো ধরেন ১,০০,০০,০০০ টাকা দিলেও আমার কাছে ওই ফিল আসবে না। ওখানকার যে ২,০০,০০০, ১,০০,০০০ টাকা আমার কাছে এত ভ্যালু ছিল ওই সময়গুলাতে। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যেই সাপোর্ট গুলা আসলে ফ্যামিলি মেম্বার থেকে পাইছি। তো এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি তো আমার আম্মাকে জানাই নাই যে আমি এই জবটা ছেড়ে দিছি। তো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে জব করলে ব্যাংক থেকে চিঠি যায়। তখন আমার আম্মার কাছে একটা চিঠি যায়। আমার আম্মার হাতেই পড়ে। তখন আম্মা আমাকে ফোন দেয়। দিয়ে বলতেছে, "কোথায় আছোস?" আমি বললাম যে, "আমি অফিসে।" কয়, "কোথায়? কোন অফিসে?" বিজনেস যে করি ওটাও জানি। কয়, "ধানমন্ডির অফিসে নাকি এলিফ্যান্ট রোডের অফিসে?" তখন আমি বললাম যে, "ধানমন্ডির অফিসে।" কয়, "কেন তোর না অফিসে থাকার কথা, এখন ব্যাংকে থাকার কথা?" তখন আম্মা বলতেছিল, "তুই এত বড় ডিসিশনটা নিলি, কার থেকে অনুমতি নিয়ে করলি? এটা কি ভালো হইছে না খারাপ হইছে?" মানে মোটামুটি মানে আমাকে যা বলার অনেক কিছুই বলছে। ২০২৫ এ আপনার আনুমানিক টোটাল ধরেন কত টাকার এক্সপোর্ট ইম্পোর্ট করা হইছে? ২০২৫ সালে আমি মানে এক্সাক্ট ডাটাটা হচ্ছে ২২ তে আমি 47 40 ফিট কন্টেইনার আমি সাকসেসফুলি হ্যান্ড ওভার করছি। 47 এর মধ্যে ধরেন এভারেজ ৬৮ সিবিএম করে থাকে। ওখানে ১৫ টন, ১২ টন পার কন্টেইনারে এ ধরনের মাল থাকে। আসলে আমাদের বিজনেসের এই প্রসেসটাতে হচ্ছে কি আমরা যে কন্টেইনার গুলা করি, এগুলা একটু জটিল। জটিল কিরকম? আপনি ওই ২০ পিস ব্যাগ অর্ডার দিলেন। আরেকটা ভাইয়া ২০ পিস ব্যাগ অর্ডার দিল। আরেকজন ৩০ পিস ব্যাগ অর্ডার দিল। আরেকজন হচ্ছে ২০ পিস জুতা অর্ডার দিল। আরেকজন পাওয়ার সাপ্লাই অর্ডার দিল। এভাবে করতে, করতে না আমাদের একটা মিক্স কন্টেইনারে ৫৩ টা উপরে এইচএস কোড হয়ে যায়। ৫০-৬০ পর্যন্ত হয়ে যায় এইচএস কোড। অল্প, 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 অল্প করে। তো এই এইচএস কোডগুলা আসলে কাস্টমসের একটা নিয়ম আছে। আমরা যা ডিক্লেয়ার দেই, যদি আমরা ফিজিক্যালি যদি প্রোডাক্টটা তা না হয়, তাহলে অটো ২০০% জরিমানা হয়ে যায় ডিউটি গ্যাপের উপরে। এটা একটা বিরাট চ্যালেঞ্জের জিনিস। এখানে ৫৩ টা এইচএস কোডের মধ্যে যদি একটা এইচএস কোড আপনার রং হয় কোনো কারণে, তাহলে আদার্স যেই প্রোডাক্টগুলা আছে, সবগুলা প্রোডাক্টের উপরে কিন্তু হ্যাম্পার হয়। আর এটা যতক্ষণ না পর্যন্ত সলিউশন হবে, ততক্ষণ পর্যন্ত ওই কন্টেইনারটা বের হয় না। তো এই জায়গাটাতে আমরা খুব সতর্কতার সহিত কাজ করা লাগে। তো খুব চ্যালেঞ্জ এই জায়গাগুলা। এখানে খুব ডিপলি কমার্শিয়াল নেম, এইচএস কোড অথবা স্টাডি এই জিনিসগুলা না থাকলে হয় না। বিশেষ করে আমরা যারা মিক্স কন্টেইনারগুলা হ্যান্ডেল করি। আমাদের বিষয় যেটা হয়, যখন প্রোডাক্টটা আমার ওয়্যারহাউসে আসে, যখন আমরা স্ক্যান করি, তখনই আমাদের ওই কমার্শিয়াল নেম আর এইচএস কোডগুলা চলে আসে। আর ফুল সিস্টেমটা যেহেতু অটোমেশন হয়, তখন ফাইনালি আমরা পিআইটা করার আগে আমরা আবার ৩ জনেই ক্রস চেক দেই। আমার এক্সপোর্টার, আমি অ্যান্ড আমার সিএনএফ, যে কোনো কমার্শিয়াল নেম আর এইচএস কোড ভুল হয় কিনা। তো এই কারণে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বন্দরে অনেক হিস্টোরি আছে। আমার নিজের লাইফেও থার্ড পার্টিরা যখন কাজ করতো বা এখনো করে আমি দেখি।
ওরা ওই সিএনএফ উল্টাপাল্টা এইচএস কোড নির্ধারণ করে অথবা চাইনিজরা বুঝতেছে না আমাদের দেশের নিয়মকানুনগুলা। এই জায়গাগুলাতে ওরা একটা ভালো জরিমানা খায়। ২ মাস ৩ মাস মানে যারা শিপিং বিজনেসটা করে, শুধু শিপিং বিজনেসটা করে, ওরা এর মাল ২ মাসে দিতে পারে না। ২ মাস লাগে ওদের মিনিমাম। ওদের জটিলতা থাকেই। তো ওই জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের 80% কন্টেইনারই আমাদের ২২ থেকে ২৫ দিনের মধ্যে হয়ে যায়। তো ২০২৫ সালে আমার আমার যেহেতু ২ সাইডেরই সিএনএফ স্ট্রং, বাই ইয়ারে আমাদের প্রত্যেক সপ্তাহে ৩ টা করে গোয়ানজু শিপমেন্ট হয়। মানে নরমাল গুডস গুলা। যেগুলো ডিজে গুডস এগুলো আবার আমরা হংকং দিয়ে শিপমেন্ট করা লাগতেছে। ডিজে গুডস বলতে লিকুইড আইটেম, তারপরে কসমেটিক্স বা আদার্স যে মালগুলা থাকে। তো এভাবে করতে, করতে আমার যে নতুন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের এক্সাক্ট ডাটাটা হচ্ছে আমি ৪৫০ টার উপরে শিপমেন্ট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডেলিভারি করছি। তো এর মধ্যে বাই সি এর ১৫০ কন্টেইনার ছিল টোটাল আমার এই ডেটাবেজ আসার পরে, এই মডার্ন ডেটাবেজের পরে। তো ওখানে আমার এই টোটাল সাপ্লাই চেইনের জন্য আমার বাংলাদেশের ৬০ জন এমপ্লয়ি এখন বর্তমানে। তো হয়তো ২০২৬ সালে আমরা যেভাবে আগাচ্ছি 100 প্লাস হবে হয়তো এমপ্লয়ি। চায়নাতে ওখানে ফুল চাইনিজ ১২ জন আছে এখানে। আমার ১২,০০০ স্কোয়ার ফিট ওখানে একটা ওয়্যার হাউস আছে। তো ভাইয়া বিজনেসের ক্ষেত্রে যারা বাংলাদেশে ব্যবসায়ী যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায়, তারা আসলে ধরেন আপনার কাছে কি মনে হয় চায়নায় কোন সুযোগটা আছে? যেটা আসলে এখনো বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে চায়, বুঝতেছে না কি করবে। তারা এখনো বুঝে না। যেটা আপনি বুঝছেন অনেকবার চায়নায় গিয়ে বা চায়নার সাথে এত কোটি টাকার ব্যবসা করে। চায়না গভর্নমেন্ট একটা খুব সুন্দর ইকোসিস্টেম করে দিয়ে রাখছে। যে এখানে আলিবাবার প্রেজেন্ট আছে, তারপরে ওখানে JD.com আছে, তাওবাও আছে, 1688 আছে। ওদের যেই মানে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা এতটা ব্যবসায় বান্ধব। আর বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে আমি যে জিনিসগুলা বুঝতে পারছি যে বাংলাদেশের আগে আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশন গুলা জানা লাগে। এইচএস কোড, কমার্শিয়াল ইনভয়েস কিভাবে এই কাস্টম মেকানিজম গুলা হয়, এই জিনিসগুলা জেনে তারপরে ইম্পোর্টটা করা লাগে। তো অনেকে না বুঝেই এখানে আসলে ড্রাইভ দেয়। দিলে ওই ক্ষতিগ্রস্ত হয়। তো হওয়ার পরে আসলে যাদের মানে যারাই ভুল থেকে শিক্ষা নেয়, আমিও ভুল থেকে শিক্ষা নিছি। শিক্ষা নিয়ে ওরা আবার ভুলটা হয় না। আমার কথা হইলো যে বিজনেসে ভুল হলে ভালো। ভুল হলে ভালো। এই ভালো থেকে আবার আমরা শিক্ষা নেই। এখানে ফিউচারে এই স্কাই বাই বিডিকে নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি? যে আপনি আসলে এটা নিয়ে আর কি করতে চান বা কি আরো সামনে আপনি দেখেন যেটা আপনাকে খুব উদ্যমী করে? স্কাই বাইটাতে আসলে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে জিনিসটা দেখলাম যে আমাদের কাজ হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে নিয়ে যারা আপনার মানে প্রত্যন্ত অঞ্চলে একটা বিজনেস করতেছে, ও প্রোডাক্টটার জন্য ঢাকা আসতেছে, ঢাকায় এসে ওখান থেকে প্রোডাক্টটা নিচ্ছে, আবার মানে ও প্রোডাক্ট এমন একজনের কাছে নিতেছে, ও আবার কোনো না কোনোভাবে আবার আমার মাধ্যমে প্রোডাক্টটা আনতেছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে মানে বাংলাদেশে আপনার সবাই আমার এই বিজনেসটা সম্পর্কে জানবে। আর আমার এই বিজনেসটা না, আলহামদুলিল্লাহ আমি যে এখানে কতটুক ডেডিকেশন আমার, আমি যে চেষ্টা করতেছি, আমার যে সুন্দর একটা ইকোসিস্টেম এখানে রেডি আছে, এই জিনিসটার উপরে ট্রাস্ট করে মানুষ অর্ডার দো। অর্ডারের জন্য আমি বললাম মানে অনেকেই বড় অর্ডার দিতে আসে, আমি বলি না, আমার ওয়েবসাইটে মাত্র ৩ পিস প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। ৩ পিস অর্ডার দিয়ে ৳১,০০০ র প্রোডাক্ট আগে আনেন। এনে দেখেন সিস্টেমটা কি, আপনি কোয়ালিটিগুলা চেক করেন। পুরো ইকোসিস্টেমটা বোঝেন। তারপর আপনি বাল্ক অর্ডারে যান। আমি এর মধ্যে মানে আমার সাথে যেহেতু ব্যাংকিং অনেকেই জড়িত, তো প্রায় ৮-১০ জন মানে ব্যাংকে চাকরি করে। ওরা চাকরি ছেড়ে দিছে কিন্তু। চাকরি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে আমার আমাদের সাথে বিজনেস করতেছে। খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। মানে তারা হয় কি ধরনের বিজনেস? তারা কোনো একটা প্রোডাক্ট এনে বিক্রি করে? হ্যাঁ, প্রোডাক্ট এনে বিক্রি করতেছে। কসমেটিক্স ওদের এনে বিক্রি হ্যাঁ, করতেছে? তাদেরকে আমরা একটা ওয়েবসাইট করে দিতেছি। আমাদের যে ডিজিটাল মার্কেট এটা দিচ্ছি। তারপরে আমার যেই এক্সপেরিয়েন্সটা, ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। তো আমি যখন চাকরি ছাড়তো তখন অনেকেই আমার মানে বিষয়টা জানে যে আমি যে চাকরি ছেড়ে দিয়ে এভাবে, এভাবে করতেছি। তখন অনেকে আমার কাছে পরামর্শ চায় যে, "ভাইয়া চাকরি ছেড়ে দিব এরকম, এরকম।" আমি তখন বলি যে, "ভাইয়া চাকরি আসলে ছাড়া উচিত না। চাকরিটা ছাড়তে হবে। আপনি চিন্তা করবেন আপনি নেক্সট যে লাইফস্টাইলটা আপনি লিড করতেছেন, চাকরি ছাড়ার পরে আপনি ৬ মাস এই ধরনের লাইফস্টাইল আপনার মাস্ট লিড করা লাগবে। চাইলে আপনি আরো বেশি করবেন। আপনার একটা ভালো সঞ্চয় থাকতে হবে। যদি আপনি দেখা গেল যে আপনার বাচ্চার জন্য আপনি চাকরি করা অবস্থায় মান্থলি ৳১০,০০০ খরচ করতেছেন, তখন আপনি চাকরি ছাড়ার পরে আপনি চিন্তা হলো, "ও এখন তো চাকরি ছেড়ে দিছি, এখানে আমি ৳৫,০০০ খরচে নিয়ে আসবো।" তখন আপনি হতাশ হয়ে যাবেন। এই হতাশটা আপনাকে মানে পিছনের দিকে টানবে। আপনি ভালো কিছু করতে পারবেন না। আর চাকরি থাকাকালীন সময়েই আপনি ৫-৬ মাস বিষয়গুলা দেখেন, একটু পরিশ্রম করে তারপরে যখন আপনার একটা কনফিডেন্স আসবে যে আমি চাকরিটা ছেড়ে দিলে হয়তো ভালো করতে পারবো, তখন চাকরি ছাড়বেন। তারপরে নেক্সট ৬ মাস
আপনি এখন দেশের অবস্থা আর যে কোনো ইকোনমিক হয়তো ৩ মাস ৪ মাসের বেশি আসলে খারাপ থাকে না। তো এই সময়ের মধ্যে উনি কিন্তু সব বুঝে যায়। তো আমার এই পরামর্শে আলহামদুলিল্লাহ ৮-১০ জন সরাসরি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এই বিজনেসে সাকসেস। খুব ভালো অর্ডার দিচ্ছে। আর ওদের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে। আর আমার আরেকটা জিনিস টার্গেট হচ্ছে যে চায়নাতে আমি যখন যাই, চায়নার যে ফ্রেট ফরওয়ার্ডিং গুলা, ওদের যে ইন্টারন্যাশনাল ওয়্যার হাউস ওইগুলা আমি ভিজিট করে যে জিনিসটা দেখলাম যে ওদের ওয়্যার হাউসে এই পোরশনটাতে বাংলাদেশে মাল ঢুকতেছে, ওই পোরশনটাতে ইন্ডিয়াতে যাচ্ছে। ওই আরেকটা পোরশন ওখানটাতে আপনার সৌদি আরবের মাল যাচ্ছে, মালয়েশিয়া, দুবাই। চায়নার মাল তো ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে। তখন আমার ফরওয়ার্ডার গুলার সাথে আমি কথা বললাম যে, "এখানে কি এরকম কিছু করা যায় যে আমার তো যারা সৌদিতে থাকতেছে ওদেরকে যদি আমি প্রোডাক্ট পাঠাই, তো ওদের কি প্রবলেম হইতে পারে? ওদের কি কোনো সিস্টেম লাগবে বা কিছু লাগবে?" ওরা বলল, "সেম বাংলাদেশ যেই কনসেপ্টে করতেছো এই কনসেপ্টেই তুমি ওইভাবে করতে পারো। আমাদের ওই দেশে লোকাল কোম্পানি আছে। তোমার এই দেশে তুমি মানে চায়না থেকে প্রোডাক্টটা আমরাই সবকিছু করে দিব। আমাদের লাইসেন্সেই চায়নাতে প্রোডাক্টটা যাবে। তুমি ওখান থেকে ইয়া করবা।" এই একটা যখন আমাকে দিল, তখন আমি চিন্তা করলাম যে এটা তো খুব স্মার্ট আইডিয়া। আমার গ্রামে প্রচুর বিদেশি প্রবাসী সৌদি, মালয়েশিয়া, দুবাইতে থাকে। তো ফেসবুকে আমি একটা পোস্ট দিলাম যে আমার গ্রামের আশেপাশে কারা এই দেশগুলাতে থাকেন, তো সবাই একটু নক করেন। তো অনেকেই রেসপন্স করতেছিল। রেসপন্স করার পরে এর মধ্যে আমি একটু স্টাডি করলাম যে দুবাইতে, সৌদি আরবে নুন খুব পপুলার দারাজের মতো। তারপর মালয়েশিয়া, সিঙ্গাপুরে আপনার লাজাডা, তারপরে হচ্ছে আপনার শপি, এই জিনিসগুলো খুবই পপুলার। আর বাহিরে আসলে ই-কমার্সটা যেভাবে যত গ্রো করছে, আমাদের দেশে ওইভাবে জিনিসটা গ্রো করতে পারে নাই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, প্লাস আমাদের এটা একটা বড় ইয়ে হইছে। কিন্তু বিদেশে দেখেন আপনার বিশ্বের প্রত্যেকটা দেশে সবকিছু, খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয়, ওরা কখনো শপিং মলেই যায় না। ওরা সবকিছু অনলাইনেই কিনতেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না তো একদম ফুল 100% ই-কমার্সের উপর নির্ভরশীল। তারপরে আপনার অ্যামাজন, এই জিনিসগুলার উপরে বিভিন্ন দেশ ইয়াতে। তখন আমি আমার কিছু লোক আসলো, ওদের সাথে আমি পরামর্শ করলাম যারা প্রবাসী। যে আমি ট্রায়াল বেসিসে আপনাদের কাছে কিছু প্রোডাক্ট পাঠাইতে চাই। তারাও বলল যে আসলে সারাদিন জব করে এই যে ইয়াগুলা করবো। আমি কই আপনি আগে দেখেন যে প্রোডাক্টগুলা প্লান ইয়া করে না। তো ওদেরকে আমি কিছু প্রোডাক্ট কেমন পাঠাইলাম, ওদেরকে কিছু হেডফোন দিলাম। মানে ওদের যে জিনিসটা হচ্ছে ওরা নিজেরা ব্যবহার করবে। তারপরে আরেকজনের ধরেন দুবাইতে ফ্যামিলি থাকে, ওর বাচ্চার জন্য কিছু কাপড়-চোপড় দিলাম। কানাডাতে আমার একটা বন্ধু থাকে, ওই বন্ধুর জন্য কিছু জিনিস আমি কিনে পাঠাইলাম। তারপর ইউএসএ তে একজন থাকে, ওর জন্য আমি চায়না থেকে কিছু জিনিস পাঠাইলাম। আমি চায়না থেকে নিজেই কিনে ওই ফরওয়ার্ডারের মাধ্যমে আমি জিনিসগুলা দিলাম। তো দেখলাম যে বিষয়টা খুব স্মুথ। আমাদের দেশের যে জটিলতা, ওখান থেকে কোনো জটিলতা নাই বললেই চলে। এত স্মুথ ভাবে কাজগুলো হইতেছে। তখন আমি যে যখন দেখলাম যে তারা খুব ভালোভাবে প্রোডাক্টগুলা পাইতেছে, তো এর মধ্যে সৌদি আরব আর দুবাইতে আমি আমার এলাকার কিছু লোককে গাইড করলাম যে, "আপনারা নুন যে ওয়েবসাইটটা ওখানে শপ ওপেন করেন।" ওখানে শপ ওপেন করতে তেমন কিছু লাগে না। যে কেউ করতে পারে। তো সব ওপেন করার পরে তো ওদেরকে আমি চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট পাঠাই দিয়েছিলাম। ওরা সারাদিন ধরেন চাকরি করে। চাকরি করার পর ওরা সন্ধ্যার সময় ওদের হাবে প্রোডাক্টগুলা দিচ্ছে। তো এভাবে ওদের একটা মানি জেনারেট হইতেছে মোটামুটি। তো এখনো এটা আমি কমার্শিয়ালি ওইভাবে আমি যাই নাই। এটা হচ্ছে ওই নিজেদের পরিচিতদের মধ্যে আরকি। তো আমার চিন্তাভাবনা হচ্ছে আমার যে Skype এর মডেলটা, এই মডেলটা আমি প্রবাসী বাঙালি বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, ওখানেও যারা চাকরির পাশাপাশি কিছু করতে চায়, ওদেরকে আমি এই হেল্পটা করব। তারপরে ওরা যখন একটু বড় হবে, তখন ওরা হয়তো বিজনেস সুইচ করবে। মানে চাকরি ছেড়ে বিজনেসে আসবে। ওরা কিছু একটা করবে। এই চিন্তাভাবনাটা আমার এই বছর আছে। আর হ্যাঁ, আমি এই নেক্সটেই আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিজিটে যাচ্ছি। এই ইনফ্রাস্ট্রাকচার গুলা ডেভেলপমেন্টের জন্য আরকি। আমার স্টাডিতে যে চায়না হচ্ছে পৃথিবীর সাপ্লাই চেইনের হাব। তো বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য একটা মানে অনেক বড় সুযোগ আছে। যারা ছোট উদ্যোক্তা থেকে শুরু করে আস্তে, আস্তে বড় হইতে চায় এবং অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায়। তাদের জন্য সিম্পলি চায়না থেকে বুঝে প্রোডাক্ট এনে তার লোকাল মার্কেটে বিক্রি করা। এটার মাধ্যমে সে নিজেকে দাঁড়া করাইতে পারে এবং আস্তে, আস্তে বড় হইতে পারে। এবং এই জিনিসটা আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের যে এসএমই সেক্টর ৩-৪ গুণ বড় হইতে পারে। প্রবাসীরাও করতে পারে, দেশিরাও করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটাতে মনে করেন তারা ট্রাস্টেড পার্টনার পায় না। তো এখানে আপনারা যেটা করার চেষ্টা করতেছেন সেটা আমি মনে করি যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আমি চেষ্টা করব যে আপনাদের ব্যাপারে আরও জানতে সো দ্যাট আমি জিনিসটা আরও বুঝতে পারি এবং
আমার কাছে বহু মানুষ জানতে চায় এক্সপোর্ট ইম্পোর্ট কেমনে করব, কিভাবে শুরু করব, ব্যবসা শুরু করব। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আপনারা যেটা করতেছেন, এইটাতে মনে করেন যে ড্রপ শিপিং এর থেকেও একটা বেটার মডেল তৈরি করা সম্ভব। যেখানে মনে করেন যে আপনারা তাকে প্রোডাক্ট এনে দিচ্ছেন, বাট তাকে পুরোপুরি যদি গাইড করা যায় যে কিভাবে সে একজন ছোট উদ্যোক্তা চায়না থেকে কি ধরনের প্রোডাক্ট এনে কিভাবে প্লেস করলে কিভাবে করবে, তাহলে এর মাধ্যমে কি হবে, মানে প্রায় প্রতি বছর ১০০-১,০০০ নতুন বিজনেস স্টার্ট করা সম্ভব। যারা সবাই চায়না থেকে প্রোডাক্ট আনবে, তাদের লোকাল বাজারে, মার্কেটে তারা বেসিক্যালি প্রোডাক্টগুলোকে তারা বিক্রি করবে। সহজে আনবে, বিক্রি করবে। স্কাই বাই ভিডিও হচ্ছে মেরুদণ্ড, তার উপরে পুরোটা দেহ দাঁড়ায় থাকবে। তাদেরকে জাস্ট যদি ট্রেনিং এবং ভালো মতো বোঝানো যায় যে তুমি জাস্ট প্রোডাক্ট মার্কেট ফিটটা বোঝো, প্রোডাক্ট মার্কেট ফিটটা বুঝে ওই অনুযায়ী তুমি প্রথমে ৫-১০ লাখ টাকার মাল আনো, ভালো গেলে তারপরে ২০, তারপরে ৩০, এভাবে ১ কোটি, একসময় তুমি ১০-২০ কোটি টাকার মাল আনতে পারবা এবং তোমার বছরে ২-৩ কোটি টাকা হওয়া সম্ভব। তো আ সো সেই জিনিসটাতে সেই জায়গাটা যেহেতু আমার ট্র্যাকের সাথে ম্যাচ করে, ডেফিনিটলি আমি আরো বোঝার চেষ্টা করব আপনাদের আ ব্যবসার ব্যাপারে। কিন্তু আপনারা যে কাজটা করতেছেন সেটা আ বা খুবই দরকারি একটা কাজ। কারণ ই-কমার্স ডেভেলপমেন্টের সাথে আমাদের টোটাল ইকোনমিক ডেভেলপমেন্টের মানে গভীর সম্পর্ক আছে। তাহলে আপনার আশেপাশে মিনিমাম ১০ জন লোক লাখ টাকার মালিক হতে হবে, লাখপতি হতে হবে। একা আসলে কখনো বড় হওয়া যায় না। তো ওই জিনিসটা আমি বিশ্বাস করি। তো ওইটা বিশ্বাস করেই আমি আমার এমপ্লয়িও ধরে রাখার চেষ্টা করি, আমার ক্লায়েন্টও ধরে রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমি এভাবে আগাচ্ছি। জি, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনার সময়ের জন্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আপনার ব্যবসা সম্পর্কে আরো জানার চেষ্টা করব জি, এবং জি ভাই। মানুষকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া ভাই, রাখবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।